আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো প্রথম সেমিস্টার তোমাদের আজকে হচ্ছে ম্যাথমেটিক্স অনের স্পেশাল মেগা ক্লাস, সর্বশেষ মেগা ক্লাস যেটা আর কি। তো তোমাদের পরীক্ষা কিন্তু 12 তারিখে হওয়ার কথা আছে। তো 12 তারিখে হবে, এখনও যেহেতু কোনো নোটিশ দেয় নাই, তো স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। তো যাই হোক, বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর যেহেতু ম্যাথমেটিক্স ওয়ানের আজকের সর্বশেষ একটা ক্লাস, মেগা ক্লাস আর কি, হ্যাঁ, তো আজকের ক্লাসটা অন্তত সবাই নিজ দায়িত্বে একটু তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং বিভিন্ন পলিটেকনিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও শেয়ার করে দিবা। তো আর কে কোথায় থেকে দেখতেছো সবাই একটু রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করো, কমেন্ট করো, কে কেমন আছো এটাও জানাও, কোন পলিটেকনিক থেকে পড়ো তোমরা এটাও একটু জানাই দাও। আচ্ছা, সানজিদা লাবণ্য, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? অটোগ্রাফ প্লিজ, বিগ ফ্যান। মনীষা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? নীরব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে দেখতেছি, তোমার বাসা কোথায়? রিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? বলো, সব কিছু ঠিকঠাক আছে? এখানে আটকে গেছে কেন জানি। আচ্ছা দেখো, আমরা মেগা ক্লাস, আগের যে মেগা ক্লাসগুলো করেছিলাম 3 থেকে 4টা মেগা ক্লাস, তো সেগুলোতে 12 অধ্যায় থেকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো তোমাদের 13, 14, হ্যাঁ 14-র কিন্তু 2টা পার্ট এবং 15 অধ্যায়, এই অধ্যায়গুলো কিন্তু বাকি আছে। তো এই অধ্যায় থেকে যেটা একদম 100% আসার সম্ভাবনা এবার পরীক্ষায়, সেই কয়েকটা ম্যাথ আমি এই 13, 14, 15 অধ্যায় থেকে করে দেব, বুঝছো? তার পরবর্তীতে আমরা মানে এগুলো করার পর আজকের এই ক্লাসেই প্রথম থেকে আবার আমরা রিভিশনে আসবো। যার যেটা প্রবলেম তোমরা কমেন্ট করো, আমি সলভ করাই দেবো আর কি। তো দেখো, আমি যেহেতু তোমাদের বলছি কালকেই যে পরীক্ষায় 100-এ 100 মার্ক কীভাবে ওঠানো যায় বা আউট অফ 4 কীভাবে ওঠানো যায়, এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো এই ক্লাসে আর কি। তো যাই হোক, আগে যেটা আমাদের কাজ সেটা আগে করে ফেলি, যে ম্যাথগুলো বাকি আছে সেই ম্যাথগুলো আগে করে ফেলি। তারপর আমরা দেখব যে এই পরীক্ষায়, যেহেতু তোমরা এখনও একটা পরীক্ষাও কিন্তু দাও নাই, আমাদের 12 তারিখেই শুরু এবং ম্যাথ পরীক্ষা দিয়েই শুরু। তো তোমরা অনেকেই ভয়ে আসো, কি হবে না হবে, ভয় পাচ্ছ। তো এগুলো হতাশাগুলো দূর করার জন্য আমি আছি, সমস্যা নেই। এই অধ্যায়গুলো শেষ করে দিয়েই আমি তোমাদের আর কি তোমাদের বুঝাই দেবো যে কিভাবে কি করবা না করবা। যাই হোক, ওগুলো বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তুমি কই যাচ্ছ এটা আগে ঠিক করো, আর বইটা দাও আমাকে। শেয়ার করে দাও, দেখি আজকে সর্বোচ্চ শেয়ার কে করতে পারে। আরশি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কোন জায়গা থেকে তোমরা বলো? দেখো, আউট অফ 4 ওটা কিন্তু খুবই সহজ, এটা মাথায় রাখবা। কেমনি সহজ আমি একটু করে বলতেছি। দেখো, আগে আমরা 13 অধ্যায় থেকে একটা ম্যাথ করি। 13 অধ্যায় থেকে তোমাদের একটা যদি মাথায় রাখবা, 13 অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের এই যে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা কিন্তু এবার আসতে পারে, বুঝছো? পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক। এখন বলো যে ভাইয়া এই যে স্থানাঙ্ক জিনিসগুলোই তো বুঝি না, এগুলো আবার পোলার আর কার্তেশীয় আবার এই জিনিসগুলো আসলে কি? দেখো, ফার্স্ট অফ অল আমরা করবো হচ্ছে 13 অধ্যায় 13 পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, এই জিনিসগুলো কি? তো দেখো, একটা চলমান বিন্দু, আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। বলো যে ভাইয়া এগুলো অক্ষগুলো দিলেন না। তো যাই হোক, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আচ্ছা, তো এখানে ঘর আছে 4টা। তো যে কোনো একটা জায়গায় তুমি একটা চলমান বিন্দু ধরে নাও। আর তোমরা তো অলরেডি জানো যে এই ঘরে প্লাস প্লাস, এই ঘরে হচ্ছে মাইনাস প্লাস, আর এই ঘরে হচ্ছে মাইনাস মাইনাস, এই ঘরে হচ্ছে মাইনাস প্লাস, এই জিনিসগুলো তো জানো। এই যে প্রথমে এক্স, পরে কি থাকবে? ওয়াই। হ্যাঁ, যে কোনো একটা চলমান বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব এক্স কমা ওয়াই। তো প্রথমেরটা হচ্ছে ভুজ, প্রথমের যে মানটা সেটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি। আরে বাবা, সান কি রে, এতক্ষণ সময় লাগে? সান কমা।
এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, বুঝতে হবে এই জিনিসগুলো। তো দেখো এই ঘরে যে এক্স আর ওয়াইয়ের যে ভ্যালুগুলো থাকবে, একটা স্থানাঙ্কর মানগুলো থাকবে, সেগুলো অলওয়েজ পজিটিভ, দুইটার মান পজিটিভ। এই ঘরে যে এক্স আর ওয়াইয়ের মানগুলো যেটা থাকবে সেটা হচ্ছে -x, আর ওয়াইয়ের মানটা থাকবে +y। সেমভাবে এখানে থাকবে -x, এক্স বলতে যে কোনো একটা চলমান মান, আর এখানে থাকবে -y, আর এখানে হচ্ছে -x, আর এখানে প্লাস কি ভাইয়া ওয়াই, এই মানগুলো থাকবে। তো যাই হোক, অত বিষয় আমরা এগুলো পরে, এগুলো যেহেতু আমরা বিস্তারিত করছি, এখন অত বিষয় না যাই। তো তোমাদের যেটা আমি করাইতে চাচ্ছি সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে আসতে পারে কোশ্চেন। হ্যাঁ, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্কর মাঝে সম্পর্ক দেখাও। পোলার স্থানাঙ্ক, কিরে কই যাও, তোমার কাজটা কি আমাকে বলো তো? হ্যাঁ, তো যাও তাড়াতাড়ি আসো। তো দেখো, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মাঝে সম্পর্ক দেখাও। আচ্ছা, তো এই ঘরে যেহেতু পজিটিভ, দুইটাই পজিটিভ, এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস, এখানে আমরা একটা চলমান বিন্দু ধরে নেব। সাপোজ এই একটা বিন্দু, এই বিন্দুটার প্রকৃত অবস্থান তোমাকে নির্ণয় করতে বলবে, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করো। এখন তুমি বলো যে ভাইয়া এই বিন্দুটার অবস্থান আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষের দিকে এই বিন্দুর দূরত্ব পর্যন্ত যাব, মনে করো এগুলো তো গ্রাফ পেপারে থাকবে, তোমাদের কিন্তু দাগ কাটা থাকবে এরকম। হ্যাঁ, তো মনে করো আমি এই বিন্দুটার সোজাসুজি এখানে চলে আসছি, ধরো কয় ঘর গেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, মনে করো এই বিন্দুটার মান হচ্ছে 5। তো যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি একটা চলমান বিন্দু, তো এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আমি ধরে নিলাম কত, এক্স, যেহেতু এটা এক্স অক্ষের দিকে, আর এখান থেকে এর দূরত্বটা ধরে নিলাম ওয়াই। তো এখন দেখো তো এখানে সোজাসুজি টানে দাও, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম, এক্স, ওয়াই। এক্স ঘর দিকে আমরা এক্স দূরত্ব পর্যন্ত গেছি, ওয়াই এর ঘর দিকে, ওয়াই অক্ষর দিকে আমরা ওয়াই দূরত্ব পর্যন্ত গেছি, তারপরে আমরা এই বিন্দুটার অবস্থানটা আমরা পাইছি। আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো এইভাবে যে তুমি নির্ণয় করলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে, তো এটাই হচ্ছে কি ভাইয়া, কার্তেশীয় স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে বলা হয় কি, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, এখন বলো যে ভাইয়া আপনি তো বললেন আরো একভাবে নির্ণয় করা যায়। কিভাবে? দেখো, এই মূলবিন্দু থেকে, মূলবিন্দুর স্থানাঙ্ক কিন্তু অলওয়েজ 0,0, এটা মাথায় রাখবা। তো এই মূলবিন্দু থেকে সরাসরি দূরত্ব, বলবো যে ভাইয়া একটা দূরত্ব ধরে নেন, আর দূরত্ব একটা ধরে নেন। আরটা আমরা কেন ধরছি, আরটাকে আসলে লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়। যখন আমরা ভেক্টর যোগে সামুদ্রিক সূত্র করেছিলাম, মনে করে এই দিকে একটা বল ক্রিয়া করতেছে আর সামুদ্রিকের নেই, মানে এই দিকে একটা বল ক্রিয়া করতেছে, তো 5 এককে এইদিকে টানতেছে এবং 5 এককে একই 5 কেজি বলে কি, দুইজনের শক্তি সমান। এখানে একটা বস্তু আছে, বস্তুটাকে এও 5 কেজি বলে টানতেছে, এও 5 কেজি বলে টানতেছে, তাহলে এই বস্তুটা আসলে কোন দিকে যাবে? বলবো যে ভাইয়া যেহেতু দুইটারে শক্তি সমান, তাহলে মাঝ বরাবর যাবে। এই মাঝ বরাবর যে যাচ্ছে, যে বলটা ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে লব্ধি বল। তো এখানে দেখো, এটা মনে রাখবে এক্স অক্ষ, এদিকে যেটা উপরে যায় সেটা হচ্ছে কি, ওয়াই অক্ষ। এগুলো তো সিম্পল বিষয়, জানো। সেমভাবে এখানেও দেখো, এটা একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এর মাঝ বরাবর একটা রশ্মি গেছে, ক্রিয়া করতেছে। হ্যাঁ, যদি ভেক্টর হিসেবে কল্পনা করো তাহলে একটা লব্ধি বল। এই কারণে আমরা এটা সিম্পলিভাবে আর দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, তো এটা আসলে কত ডিগ্রি কোণ করে গেছে? বলবো যে ভাইয়া একটা কোণ দেন, থিটা ডিগ্রি কোণে কি এইদিকে মাঝ বরাবর ক্রিয়া করতেছে। একটা তো দিক থাকবে নাকি, তো এখানেও একটা দিক থাকবে অবশ্যই, থিটা ডিগ্রি কোণে কি মাঝ বরাবর ক্রিয়া করতেছে। এখন তুমি যদি আর এর মান আর কি থিটার মান জানতে পারো, তাহলে তুমি এই বিন্দুটা অবস্থানটা নির্ণয় করতে পারবা। তো এই যে আর থিটা দিয়ে আমরা একটা স্থানাঙ্ক পাবো, সেটা হচ্ছে কি আর থিটা। তো এই যে স্থানাঙ্কটা পাইলা, এটাকে তো বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। আর থিটা যে স্থানাঙ্কটা পাইলা, সেই স্থানাঙ্কটা বলা হয় কি, পোলার স্থানাঙ্ক। তো এই পোলার স্থানাঙ্ক, এখন এই কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের মাঝে সম্পর্কটা তোমাদের আসবে, বুঝছো? কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের সম্পর্কটা তোমাদের আসবে। আমি এই জিনিসগুলো বুঝাইলাম কেন, কারণ অনেকেই জিনিসগুলো বুঝতেই পারে না, যে স্থানাঙ্ক কি, এটা কি, ওটা কি, হাবি সাবি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এগুলো আসলে কি, মাথা ঘুরে যায়। অনেকেই বলে আমাকে যে ভাইয়া এগুলো আমাদের মাথায় ঘুরতেছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যেটা অতিসীমিততে আসবে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মাঝে সম্পর্ক। মানে একদিকে এক্স থাকবে, অপরদিকে মনে করো সাপোজ আর থাকবে, একদিকে কার্তেশীয় থাকবে, একদিকে পোলার থাকবে।
এই জিনিসটা মাথায় রাখবা। আর একটা যে মাথায় রাখবা, কখনো কার্তেশীয় আর পোলার এক জায়গায় থাকবে না, গুণ আকারে থাকবে না। ধরো এরকম, সাপোজ এরকম কার্তেশীয় পোলার, পোলার কার্তেশীয়, এই যে কার্তেশীয় পোলার গুণ আকারে আছে, এটা নট, এইভাবে কোনো দিনও থাকবে না। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা, হ্যাঁ, পসিবল নয় আর কি। একদিকে কার্তেশীয় একদিকে পোলার থাকবে। তো সম্পর্কগুলো আমরা এইভাবে আসলে বার করবো। কীভাবে দেখো, সম্পর্ক বলতে কি, এখানে আমরা এক্স এর মানটা আসলে বার করবো। এক্স এখানে কার্তেশীয় স্থানাঙ্ক কি কি, এক্স ওয়াই, এক্স ওয়াই, আমাদের এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে। এখন দেখো তো, এখানে যদি আমরা একটা সমকোণ উৎপন্ন করি, তাহলে একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে না? মনে করো এটা সাপোজ ও বিন্দু, এটা এ বিন্দু, সাপোজ এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে না? দেখো তো, এ ও বি একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি আর লম্ব তো চেনো আশা করি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ভূমির মান হচ্ছে এক্স, লম্বর মান হচ্ছে কি, এটার মান যদি ওয়াই হয় তাহলে এটার মানও ওয়াই হবে, তাহলে লম্বর মান হচ্ছে ওয়াই, আর অতিভুজের মান কত, আর, নাকি? তো এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাকে আমি বললাম যে তুমি এই এক্স এর মানটা বাইর করো, মানে ভূমির মানটা বাইর করো। তাহলে ভূমি আর এখানে একটা নিবা কার্তেশীয়, একটা নিবা পোলার। তো তুমি যদি ভূমিটা নাও কার্তেশীয়, তাহলে পোলার একটা সম্পর্ক নিতে হবে। পোলার কি, আর আছে, থিটাটা নিলে অন্যরকম হয়ে যায়, থিটা নিবে না, থিটাও যেহেতু পোলার, থিটাকে বাদ দিবা, তুমি নিবে কি আরটাকে। তাহলে একটা কার্তেশীয় একটা পোলার, তাহলে আর কার্তেশীয় এক্স হচ্ছে ভূমি, আর পোলারের আর হচ্ছে কি অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ কোন অনুপাতের সাথে সম্পর্ক, যে ভাইয়া কস থিটা, কবের ভূত অনেক কস থিটা। তাহলে আমরা কোন ত্রিভুজ হতে নিব, মনে করো এ ও বি ত্রিভুজ হতে, এগুলো তোমরা লিখতে পারো, না লিখতে পারো, বা এখানে ডিরেক্ট লিখবা যে কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো তো এক্স, অতিভুজ হচ্ছে কত আর। তো এখান থেকে দেখো তো, আরটাকে এদিকে পার করে দাও, ভাগ আছে, এদিকে আসে কি হবে, গুণ হয়ে যাবে, তার মানে কি হবে আর ইন্টু কস থিটা। ক্লিয়ার কিনা বলো? তো এখান থেকে দেখো তোমরা একটা সম্পর্ক পাইলা বা একটা সূত্র পাইলা। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র, যেমন এক্স এর মান বার করতে যদি বলে কখনো, আর তোমার যদি আর এর মান এবং থিটার মান দেওয়া থাকে, তাহলে তুমি এক্স এর মানটা বার করতে পারবা। তো এটা গেল একটা সম্পর্ক, এটা গেল কি কার্তেশীয় স্থানাঙ্কের একটা সম্পর্ক গেল। হ্যাঁ, শুধু এক্স এর মানটা আমরা বার করলাম। এখন আমরা ওয়াই এর মানটা বার করব। তো ওয়াই এর মানটা দেখো, ওয়াই কে, ওয়াই হচ্ছে লম্ব, তাহলে লম্ব একটা নিবা কার্তেশীয়, একটা নিবা পোলার, একটা নিবা কার্তেশীয়, একটা নিবা কি পোলার, তাহলে লম্ব আর পোলার হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে সম্পর্ক, বলবো যে ভাইয়া সাইন থিটা। হ্যাঁ, লম্ব আর অতিভুজ কি সাইন থিটা, সাগরে লবণ অনেক, লম্ব বাই লম্ব কত ওয়াই, আর অতিভুজ কত বলো তো, বলবো যে ভাইয়া আর। সেমভাবে আরটাকে এদিকে পার করে দাও, তাহলে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু আর ইন্টু সাইন থিটা। তাহলে 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণ পেয়ে গেলাম, দুইটা সম্পর্ক পেয়ে গেলাম। একদিকে দেখো, এখানে একটু লক্ষ্য করে, একদিকে কার্তেশীয়, একদিকে আছে কি পোলার, একদিকে কার্তেশীয়, একদিকে কি পোলার, কখনো এক জায়গায় কার্তেশীয় পোলার থাকবে না। দেখো আলাদা আলাদাভাবে আছে, তার মানে আমাদের সম্পর্কগুলো ঠিক আছে। তো আমরা জাস্ট কি পেলাম, এক্স আর ওয়াই এর মান পেলাম, মানে আমরা দুইটা সম্পর্ক দেখলাম শুধু। এখন আমাদের আরও দুইটা সম্পর্ক আছে, সেটা কি আর এবং থিটা, পোলার স্থানাঙ্ক, আর এবং থিটার মান বার করতে হবে। এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া আর এর মানটা বার করে, এগুলো মিশে দিলাম রে, তোমরা কি ক্লিয়ার বলো তো? আর মান মিশে দেবো, ম্যাট্রিক্স করে দেন ভাই? হ্যাঁ, অবশ্যই ম্যাট্রিক্স করে দেবো ভাই। ওই যে দুইটা ম্যাথ করে দিতে চেয়েছিলেন, হ্যাঁ অবশ্যই করে দিব, সমস্যা নেই, তোমরা রেসপন্স করো। তারপর আচ্ছা যাই হোক, তো এগুলো ক্লিয়ার সবার মাঝে, তোমরা রেসপন্স করো, আমি মিশাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা দরকার স্ক্রিনশট দিন। যাই হোক, এখানে বার করি। আচ্ছা দেখো, এবার তুমি আর এর মানটা বার করতে চাচ্ছ, অতিভুজ, তাহলে অতিভুজ, তাহলে কি নিবে এখানে, তুমি একটা নিবে কি পোলার, একটা নিবে কার্তেশীয়, তাই তো? তো তুমি যদি এখানে একটা পোলার নাও, এখানে কার্তেশীয় আছে কয়টা, দুইটা, এক্স ওয়াই। তো তুমি যদি ওই যে সম্পর্কগুলো নাও, সাইন কস ট্যান, আবার কিন্তু ঘুরে উল্টি এগুলোই আসতেছে, এগুলোই অনুপাত আসতেছে। তো তোমাকে যখন তুমি আর এর মান, লব্ধির মানটা বের করবা, বা আর এর অতিভুজের মানটা বের করবা, তখন এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলতো, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি আর স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি কত বলতো এক্স স্কোয়ার প্লাস লম্ব কত ওয়াই স্কোয়ার। তো এই যে আরটাকে এদিকে পার করে দাও, তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা গেল আর একটা সম্পর্ক। দেখছো, তিনটা সম্পর্ক হয়ে গেছে, আমাদের মান আছে 4টা, এক্স ওয়াই আর থিটা। আমরা তিনটার মান বার করছি, এখন থিটার মানটা বার করতে হবে, থিটার মানটা দেখো। তো এখন থিটার মানটা কীভাবে বার করবা, তো থিটার মানটা বার করতে গেলে তো তোমাদের আর ওই যে পিথাগোরাসের উপপাদ্য বসাই দিলে হবে না। এখন তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, থিটা এবং একটা হচ্ছে পোলার, অপর হচ্ছে কার্তেশীয়। তাহলে থিটা আর কার্তেশীয় হচ্ছে দুইটা, এক্স ওয়াই, তাহলে কোন অনুপাতের সাথে সমান, বলো যে ট্যান থিটা, ট্যারা লম্ব বাই ভূমি। দেখো
ট্যান থিটা, এবার কি নিবা ট্যান থিটা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তো দেখো তো একদিকে পোলার একদিকে কার্তেশীয় চলে আসছে না? তুমি যদি সাইন নিতা তাহলে কি এরকম হইতো, থিটার সাথে হইতো? যদি সাইন নিতা, সাপোজ সাইন নিতা, তাহলে এইরকম হইতো না? থিটা এদিকে কি কার্তেশীয়, এদিকে কি পোলার, তখন কিন্তু আর ওইভাবে হইতো না। হ্যাঁ, তখন তুমি সাইনটাকে ওইদিকে পার করে সাইন ইনভার্স হয়ে যেত, সাইন ইনভার্স ওয়াই বাই আর হইতো। আর এখানে দেখো কি হচ্ছে, থিটাকে রেখে দাও, ট্যানটা গুণ আছে এইদিকে পার করে দিলে কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো হবে। দেখো তো একদিকে পোলার একদিকে কি কার্তেশীয়, তার মানে ট্যান দিয়ে হবে। তুমি সাইন কস কোসেক এগুলো নিলে কিন্তু কখনো হবে না, তুমি ট্যান দিয়ে নিতে পারবা, কট দিয়ে নিতে পারবা, কারণ ট্যান আর কট বিপরীত উল্টা। কটের ক্ষেত্রে হয়তো কি এক্স বাই ওয়াই, এটা। তো এই যে সম্পর্কগুলো পাইলাম, এগুলো তোমাদের মাস্ট বি পড়ে যাবা, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এই সম্পর্কটা। তো এই যে চারটা জিনিস আমরা দেখালাম, চারটা সমীকরণ 1 2 3 4, এই চারটা সমীকরণ হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মাঝে সম্পর্ক বা সূত্র। এগুলো হচ্ছে এক একটা কি সূত্র, মনে রাখবা, এগুলো হচ্ছে এক একটা সূত্র। এখন আমরা ম্যাথে চলে যাবো, বেশি টাইম নেব না। দেখো এখন আমরা ম্যাথে চলে যাব, বুঝছো? ক্লিয়ার? 15 অধ্যায়ের 20 নম্বর রচনামূলক করাই দিয়ে নতুন বই। আচ্ছা দেখো তো 15 অধ্যায়ের 20 নম্বর কি ম্যাথ, পরে করা দিচ্ছে। আগে আমরা এগুলো শেষ করি, 13 অধ্যায়ের একটা ম্যাথ করা দিই। আচ্ছা সবাই ক্লিয়ার নাকি? এগুলো মিশিয়ে দিলাম। দেখো আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো করা দিচ্ছি, সমস্যা নেই, অত প্যারা নিও না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো তোমাদের এই অধ্যায়গুলো থেকে কিন্তু অনেক কিছু আরও শেখার আছে, সেগুলো ডিটেলস ক্লাসে ইউটিউবে গিয়ে দেখবা, আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে সার্চ করবা, সেখান থেকে দেখবা। দেখো কোনো বিন্দুর কোটি 3, দেখো 23 সালে আসছিল, এবার আসার সম্ভাবনা অনেক বেশি, সংক্ষিপ্ত। তো এটা মিশাই দিলাম, এগুলো হচ্ছে অতিসংক্ষিপ্ত, আর আমি অতিসংক্ষিপ্ত করাচ্ছি না। অতিসংক্ষিপ্ত আরও অনেক কিছু আছে, যেগুলো আমি কিন্তু আগের মেগা ক্লাসেও তোমাদের সুন্দর করে বুঝাই দিয়েছিলাম যে এগুলো আসতে পারে। তো ওগুলো ক্লাস দেখবা, সমস্যা নেই। যদি বলো যে ভাইয়া অতিসংক্ষিপ্ত আরও কয়েকটা দেখায় দেন, সমস্যা নেই, দেখাই দিতে পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত থেকে 100% কি মেয়াদ আসতে পারে। দেখো 4 নাম্বার সংক্ষিপ্ত, 4 নাম্বার 5 নাম্বার এই সেম ম্যাথগুলো, 4 নাম্বার 5 নাম্বার না করলেও করতে পারো, সমস্যা নাই। 4 আর হচ্ছে 7 নাম্বার ম্যাথ কিন্তু সেম। হ্যাঁ 4 আর 7 এই দুইটা কিন্তু একই ম্যাথ, একই ক্যাটাগরির ম্যাথ, বুঝছো? তো আমরা 4 নাম্বারটা করি, 7 নাম্বারটা তোমরা অটোমেটিকলি পেয়ে যাবা। এই দুইটার মধ্যে একটা মনে করো আসছে এবার পরীক্ষায়, বুঝছো? তো দেখো 4 নাম্বার কি বলছে, কোনো বিন্দুর কোটি 3, কোনো বিন্দুর কোটি, একটা বিন্দু, সাপোজ মনে করো একটা কি বিন্দু, এই বিন্দুর কোটি হচ্ছে কত 3, কোটি ভুজ, কোটি ভুজ বলতে কি, আমি একটা স্থানাঙ্ক মনে করো x, y, তাহলে ভুজ কোনটা বলো তো? এইটা না, ভুজ এইটা, তাহলে কোটি কোনটা ভাইয়া? কোটি হচ্ছে ওয়াই, তাই তো? কোটি হচ্ছে কি ওয়াই। তাহলে এখানে কি দেওয়া আছে যে কোনো বিন্দুর কোটি হচ্ছে 3, কোটি 3, কোটি মানে এই যে কোটি হচ্ছে 3, এই একটা বিন্দু যার কোটি হচ্ছে কত 3, কিন্তু ভুজ দেওয়া নাই, যাই হোক ভুজ দেওয়া নাই, কোটি 3, এবং এর দূরত্ব এত বিন্দু, একটা বিন্দু দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে, মনে করো এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক হচ্ছে 5,3, 5,3। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 একক। এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, মধ্যবর্তী দূরত্ব কত 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার ভুজ, তো ভুজটাকে আমরা ধরে নিই, মনে করো ভুজটা হচ্ছে এক্স, এক্স ভুজ নির্ণয় করো, মানে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে। এই যে এক্স এর মান, এক্স ইজ ইকুয়াল টু কত হট, এক্স এর মানটা বার করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। এই 7 নাম্বার 4 7 একদম সেম, এই দুটোর মধ্যে দেখবা যে এবার পরীক্ষা আসছে, বুঝছো? আচ্ছা তো দেখো এখন একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের থার্ড সেমিস্টারে কাজে লাগবে, থার্ড সেমিস্টার কোনিক্স অধ্যায় যখন করবা তখন কাজে লাগবে। সেটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু দূরত্ব বাইর করার সূত্রটা আসলে কি, সূত্রটা আসলে কি, এই জিনিসটা মনে রাখবা। তো সূত্রটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র, এখানে লিখে নাও যে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু √x x1 প্লাস না মাইনাস j, x1 প্লাস x2 হোল স্কোয়ার প্লাস y1
মাইনাস হবে না প্লাস হবে রে সজল সূত্রটা? আচ্ছা দাঁড়াও একটু দেখে নি। মাইনাস হবে না, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক ওই এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এমনটা কিন্তু না, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো আমাদের যেটা বাইর করতে বলছে সেটা হচ্ছে কি, আমাদের বাইর করতে হচ্ছে এক্স এর মান, মানে কি ভুজের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে ধরে নেব যে ধরি বিন্দুটির ভুজ একদম শর্টকাটে করে দিচ্ছে, ভুজ হচ্ছে এক্স এত একক, হ্যাঁ ভুজ হচ্ছে কি কত এক্স। তাহলে কোটি দেওয়া আছে, কোটি কত, কোটি কোটি ইজ ইকুয়াল টু দেওয়া আছে সেটা হচ্ছে কত 3, এটা কিন্তু নেওয়া আছে। আচ্ছা তো এখন আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান যেহেতু বার করতে হবে, আমরা মধ্যবর্তী দূরত্ব 4 দেওয়া আছে, এই কারণে আমরা মধ্যবর্তী দূরত্ব সূত্রটা লিখব। এখন এখানে লিখবো যে আমরা জানি যে মধ্যবর্তী দূরত্ব একদম শর্টকাটে করতেছি, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই যে তাহলে এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বর মান কত 4, তাহলে এই মধ্যবর্তী দূরত্বর জায়গায় কি বসাবো 4। আচ্ছা এখন বলো যে ভাইয়া x1 বলতে কি, x1 বলতে তুমি এটাকে x1 ধরতে পারো বা এটাকেও x1 ধরতে পারো। তো সাপোজ আমি এটাকে কি ধরলাম x1 ধরলাম, x1 এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2 কমা এটা হচ্ছে কি y2, তুমি চাইলে এটাকেও x1 ধরতে পারবা এটাকেও y1 ধরতে পারবা, সমস্যা নেই। তো দেখো x1 বলতে কি বলো তো x না, বলবো যে হ্যাঁ অবশ্যই x হবে, মাইনাস x2 বলতে কি ভাইয়া এই যে x2 5 হোল স্কোয়ার প্লাস y1 বলতে কত 3 মাইনাস y2 বলতে কত বলো তো ভাইয়া 3, তারপরে কি হোল স্কোয়ার হয়েছে। এখন কি করবো উভয় দিকে বর্গ করো, বর্গ করলে এই যে রুটটা উঠে যাবে, এই যে রুট কিন্তু ঝামেলা, যেখানেই যেই ম্যাথে দাও রুটটাকে উঠাবা, রুট থাকলে রুটটাকে ওটা ট্রাই করবা। দেখো রুটটাকে যদি উঠাইতে চাও এদিকেও বর্গ করো, তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে এইদিকে বর্গ করলে এইদিকেও বর্গ করতে হবে, তাহলে এইদিকে যদি বর্গ করলো 4 কত হবে 16 হবে, আর এইদিকে থাকবে কি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস কি 0। আমি বলো যে হ্যাঁ এখানে 0 কেন হইলো, 0 কেন হয় 3 আর 3 কাটা হইলে কত 0, 0 উপর স্কোয়ার মানে কত 0, তো 0 লেখার দরকার আছে, বাদ দিয়ে দাও, 0 লেখার দরকারই নেই, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে 16 থাকলো, এক্স এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 5 তারপর কি হোল স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে 16 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 আর 5 মানে কত 10x প্লাস 5 5 কত 25, 5 5 কত 25। তাহলে এখন কি করবা এই 16টাকে ওইদিকে পার করাই দিবা, দিয়ে একটু ক্যালকুলেশন করলে বা মিডল টার্ম যেটাই হোক, মিডল টার্ম হবে মেবি, মিডল টার্ম করলেই আমরা কিসের মান পাবো এক্সের মান পাবো, খুবই তো সিম্পল নাকি। তো এগুলো একটু মিশাই দিই, এগুলো তো লাগবে না, এগুলো একটু মিশাই দিই। দেখো 16টা এদিকে প্লাস আছে, এদিকে পার করে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে, তার মানে কি হবে বলো তো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত 0। তো এখন ক্যালকুলেশন করো এক্স স্কোয়ার মাইনাস 10x 25 থেকে 16 বাদ দিলে কত হয় প্লাস 9 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখন এখানে কি করবা মিডল টার্ম করো এক্স স্কোয়ার মাইনাস কত 9x প্লাস কত 9x মাইনাস কত x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে 9টা x, এখানে মাইনাস কটা একটা x, তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস হবে, চিহ্ন মাইনাস থাকবে, হ্যাঁ তাহলে 9টা আর একটা কত 10টা, তাহলে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা তো এখন কমন নাও, কি কমন নিবা x কমন নিলে এখানে x থাকবে মাইনাস 9 থাকবে, আর এখান থেকে কি কমন নিবা মাইনাস 1 কমন নাও, তাহলে কি থাকবে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে পাবা x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো x ইজ ইকুয়াল টু কত 9, x ইজ ইকুয়াল টু কত 1। বললো যে হ্যাঁ আপনি তো x এর মান দুইটা বাইর করে ফেললেন, আজ তো x এর মানে একটা হলেও হয়। তো দেখো দুইটা মানে কি অ্যান্সার, দুইটা মানেই কিন্তু অ্যান্সার। তুমি যদি এখানে x এর মানটা যদি 9 বসাও, 9 বসে যদি এই মধ্যবর্তী দূরত্ব বাইর করো এই 4 কিন্তু আসবে, বা x এর মান যদি তুমি 1 বসাও তারপরে এই অ্যান্সার কিন্তু 4 আসবে, তার মানে আমাদের অ্যান্সার তোমরা যদি
যদি কনফিউশনে থাকো তোমরা রাফ খাতায় করবা, করে দেখলা যে মধ্যবর্তী দূরত্ব 4 আসে কিনা, এখানে বসাই দিবা x1 এর মান বসাবা, x2 এর মান বসাবা। হ্যাঁ, x1 এর মান বলতে কি x বলতে কি 9 বসাইলা, বসে দেখলা যে মধ্যবর্তী দূরত্বটা 4 আসে কিনা ক্যালকুলেশন করে। যদি আসে পরীক্ষার খাতায়, যদি আসে, যদি কনফিউশনে থাকো, যদি আসে তাহলে ঠিক আছে, না আসলে একটু আবার রিপিট করবা, হয়ে যাবে। এখন বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকেই আজকে লাইভে যুক্ত আছে, 50-52 জনও হয়েছিল। আচ্ছা দেখো, ক্লিয়ার হইলে বলো রে ভাই, তাড়াতাড়ি বলো জি ক্লিয়ার। হ্যাঁ, আমি মিশাই দিলাম। লাইভ মেগা ক্লাসে কি সময় পাওয়া যায় বলো তো? ম্যাপ করাইতে করাইতে রাত পার হয়ে যাই গেলাম, এতগুলো ম্যাপ। তোমরা যদি, আমি যখনই বলবো যে ক্লিয়ার কিনা বলো তখনই বলবা, নাহলে পরবর্তীতে বললে, যখন আমি মিশাই দিব তখন বললে কিন্তু আর পরবর্তীতে আমরা ওই ম্যাথগুলো খুঁজেও পাবো না, হ্যাঁ, বুঝতেও পারবো না। আচ্ছা দেখো, তো এখান থেকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ করবো। এবার মনে করো যে 100% পরীক্ষা আসতে পারে, 100% আসতে পারে বলতে ওভাবে 100% বলা তো যায় না, কারণ কখনোই সাজেশন, সুপার সাজেশন 100% হয় না, এই জিনিসটা মাথায় রাখো। যে বলুক তোমাকে 100% দিবি, হ্যাঁ, এটা কখনো কিন্তু হবে না, ইম্পসিবল। 99.5% এটা স্বাভাবিক ব্যাপার। সুপার সাজেশন কখনো 100% হয়? আমাকে বলো তো, আমাকে একটা গ্যারান্টি দাও যে সুপার সাজেশন কখনো 100% হয়? 100% না, 99.5% না, বা 99%ও রাখতে পারো এই ম্যাথটাকে। সেটা হচ্ছে রচনা, 13 অধ্যায়ের রচনা। রচনা হচ্ছে 30। দেখো, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো একটা ত্রিভুজের উপাদান কটা, এর আগের ক্লাসে আমি ধরেছিলাম, এই কয়জন বলতে পারে? আচ্ছা তোমরা বলো, ততক্ষণে আমি একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু কয়টা আছে এখানে? 1, 2, 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে, এটাকে এ বিন্দু ধরলাম, p+1, 1, হ্যাঁ, আর 1, আর একটা বিন্দু হচ্ছে, ধরো এটাকে ধরলাম বি বিন্দু, এটা হচ্ছে কত ভাইয়া? 2t+1, 3। আর একটা বিন্দু হচ্ছে, এটাকে সি বিন্দু ধরলাম, যার স্থানাঙ্ক দেওয়া আছে 2t+2, দেখো তো স্থানাঙ্কগুলো ঠিক আছে কিনা। এর আগের যে মেগা ক্লাসটা স্থানাঙ্ক লিখতেই ভুল গেছিল, অ্যান্সারও কিন্তু ভুল আছে, বইয়ে দেখো, বইয়ে মিলাই দেখো। আচ্ছা দেখো, উপাদান 6টি, হ্যাঁ গুড। 12টা অবধি ক্লাস করো, হ্যাঁ অবশ্যই করাবো, সমস্যা নেই। একটা ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, একটা ত্রিভুজ তো অনেক রকমের হয়, বাহুভেদে ত্রিভুজ হয়, কোণ ভেদে হয়। তো বাহুভেদে হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। কোণ ভেদে 3 কোণ: স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ। আচ্ছা যাই হোক, এটা একটা কি ত্রিভুজ? এমনিতে বলা যাবে না, এমনিতে বলা যাবে? মানলা এমনিতেও মনে হচ্ছে যে এটার মান আলাদা, এটার মান আলাদা, এটার মান, তার মানে এই বাহুগুলোর মানও আলাদা আলাদা হবে, তার মানে বিষমবাহু একটা ত্রিভুজ। যাই হোক, অত কিছু আমরা দেখতেছি না। যদি ওই রকম ত্রিভুজ হইতো তাহলে আমরা পরিমিতির ম্যাথে, তোমরা 3rd সেমিস্টারে পাবা, তাহলে আমরা ওই অনুযায়ী সূত্র দিয়ে ম্যাথ করতাম। বিষমবাহু ত্রিভুজের সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তো এগুলো পরবর্তীতে শিখবা, এগুলো আমি যাচ্ছি না। তো এই যে স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু বাহুর মান দেওয়া নেই। ABC একটা ত্রিভুজ, এখানে বাহুর মান দেওয়া নেই, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি? আমি বলবো যে হ্যাঁ এই সূত্র তো আমরা জানি, কিন্তু বলা, কমেন্টে বলা মুশকিল। তাহলে আপনি একটু লিখে দেন যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ মডুলাস, কি বলতো, x1 y1 1, x2 y2 1, x3 y3 1। দেখো সূত্র ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে কি, যদি স্থানাঙ্ক দেওয়া থাকে একটা ত্রিভুজের, 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে সূত্র এইটা। তাহলে বলবো যে ভাই x1 x2 x3 এই জিনিসগুলো আসলে কি? তো তুমি চাইলে এটাকে x1 ধরতে পারো, এটাকে x1 ধরতে পারো, মানে প্রথম যে ভুজটা আছে সেটাকে তুমি x1 কাউন্ট করতে পারো। তো আমি সাপোজ এটা যেহেতু এটাকে আমি ধরলাম কি x1, এটা হবে কি x2, এটা হবে কি x3।
তো এখন আর বাকিগুলো কি, এটা হচ্ছে y1, যেখানে x1 নিছো সেইটা হবে কি y1, পরেরটা কোটিটা হবে কি y1, সেমভাবে এখানে y2, এটা হচ্ছে কি y3। তো এখন এখানে জাস্ট মানগুলো বসায় দাও। দেখো হাফ, একদম আমি কিন্তু খুবই দ্রুত করাচ্ছি, যদি কোনো লাইনে মিস্টেক হয়, হ্যাঁ মিস্টেক তো হতেই পারে, আমি তো আর রিপিট করার সময় পাচ্ছি না, হলে তোমরা কমেন্টে বলে দিবা। আচ্ছা দেখো এখানে দেখো x1 বলতে কি t+1, t+1, x1 বলতে t+1, x2 বলতে কি 2t+1, 2t+1, x3 বলতে কি 2t+2, 2t+2। তারপর কি আছে দেখো তো y1 বলতে কি 1, y1 বলতে কি হবে ভাইয়া 1, y2 বলতে কি y2 বলতে 3, y2 বলতে হচ্ছে 3, এবং y3 বলতে হচ্ছে 2t, আর বাকিগুলো কি আছে বলো তো 1 1 1। এখন সাধারণভাবে নির্ণয় করে দাও। তো এখন যদি নির্ণয় করো তাহলে কি পাবা, হাফ থাকবে, হাফ তো থাকবে নাকি। আচ্ছা এখানে নির্ণয়টা করতে গেলে একটু তোমাদের খাটুনি করতে হবে, সেটা হচ্ছে আমরা এক অধ্যায়ে আমরা করেছিলাম সংক্ষিপ্ত রচনামূলক যে প্রমাণগুলো ছিল সেগুলো কি, যে আমরা চাইলে সারি এবং সারি যোগ বিয়োগ করে অ্যান্সার করতে পারি বা কি কমন নিয়ে করতে পারি। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে একটা নির্ণয়কে যদি কোনো সংখ্যা 0 থাকে বা একটা সারি একটা কলামের সংখ্যাগুলো যদি 0 থাকে তাহলে অ্যান্সারগুলো 0 হয়। তো আমরা 0 করার ট্রাই করি। দেখো কিভাবে, আমি যদি 1 নম্বর সারিতে আর 2 নম্বর সারিতে বিয়োগ করে দিই তাহলে কি হবে, তাহলে যে কোনো একটা কিছু তো হবেই নাকি। এই 1টা এখানে এসে বিয়োগ হলে 0 হয়ে যাবে, আবার 2 নম্বর সারিটা যদি 3 নম্বর সারিতে বিয়োগ করে দেই 1টা এখানে এসে বিয়োগ হবে, কি হবে 0 হয়ে যাবে। তো দেখো তো দুইটা উপাদান যখন 0 হয়ে যাচ্ছে, পরে বাকি উপাদান থাকছে একটা, তখন সেই উপাদানটাকে নির্ণয় করে নিলে আমাদের নির্ণয়টা আরো ছোট হয়ে যাচ্ছে না। তো এই কারণে আমরা কি করব, 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করে দেবো। তখন তুমি বলবো যে ভাইয়া না, আমি 3 নম্বর সারিটা 2 নম্বরে বিয়োগ করে দিই, 2 নম্বরটা 1 নম্বরে বিয়োগ, তারপর হবে, ডাজন্ট ম্যাটার। তোমরা কি করো, উপর থেকে নিচে যাও, 1 নম্বরটা এখানে বিয়োগ করে দাও। তাহলে যদি এইটা এখানে বিয়োগ করে দাও, এই যে 2t+1 মাইনাস কি t+1, তো প্লাসটা কি হয়ে যাবে -1 হয়ে যাবে। কেন মাইনাসের সামনে একটা মাইনাস আছে, তো এখন যদি কাটাকাটি করো 1 কাটা, আর 2টা টি থেকে একটা টি বাদ দিলে এখানে থাকছে কটা, একটা টি। তাহলে আমি দেখলাম যে এইটার এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি, উপরেরটা তো ঠিক থাকবে, আগে লিখে ফেলি, উপরের লাইনটা কিন্তু ঠিক থাকবে, হ্যাঁ শুধু আমরা এইটা এখানে বিয়োগ করতেছি। তো এইটা এখানে বিয়োগ করে আমরা দেখলাম শুধু পাচ্ছি হচ্ছে টি, আর এই 1টা যদি 3 এর সাথে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো কত বলো তো, বলবো যে ভাইয়া 2 পাবেন, এবং 1টা যদি 1 এর সাথে বিয়োগ করো তাহলে এখানে কত পাবো, 0 পাবা, তাই তো। আচ্ছা তারপর দেখো এইটা যদি এখানে বিয়োগ করো, এটা যদি এখানে আনে বিয়োগ করো তো কত পাবা আসলে। তো এটা একটু আমরা এখানে আলাদাভাবে দেখে নিই, হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হয়। 2t+2 মাইনাস 2t মাইনাস কত 1, মাইনাস কেন দিলেন ভাইয়া, এখানে তো প্লাস ছিল, সামনে একটা মাইনাস থাকার কারণে মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তো দেখো এই যে এটা কাটা, আর 2 থেকে 1 বাদ দিলে কত আসছে 1 না। তাহলে দেখো আমরা এইটার এইটা বিয়োগ করে আমরা এখানে পাবো কত 1, আর এই 3 যদি এর সাথে বিয়োগ করো তাহলে কি পাবা, 2t মাইনাস কত 3 পাবা, আর 1 যদি 1 এর সাথে বিয়োগ করো কত পাবা 0। বলো তো কে বুঝো নাই, যদি না বুঝো আমি কিন্তু এক অধ্যায়ে চলে যাবো। হ্যাঁ আমরা নির্ণয়টা পেয়ে গেছি, বুঝছো। তো এখন আমাদের অ্যান্সারগুলো হয়ে গেছে প্রায়, জাস্ট উপরেগুলো মিশাই দিয়ে করতে হবে আর কি। আর যদি এখানে দেখি একটু করা যায় কিনা, হাফ, দেখো আমাদের 2টা উপাদান 0 আছে, যে সারি বা যে কলামে আমাদের 0 থাকবে বেশি সংখ্যা, সেই কলাম থেকে আমরা নির্ণয় করা শুরু করে দেব। তো এই কলামে আমাদের দেখতেছি 2টা 0 আছে, তো এই উপাদানটাকে আমরা নেব। যদি আমি 1টাকে নেই তাহলে 1 যে সারিতে যে কলামে আছে এগুলো বাদ যাবে, এটা বাদ এটা বাদ, তাহলে থাকবে কি t2 1 2t minus 3, t2 1 2t মাইনাস কত থাকবে 3, তাই তো। এখন দেখো তো 2 সারি 2 কলাম হয়ে গেছে, এখন আর গুণ করে দাও। তাহলে আর যদি গুণ করো তাহলে কি পাবা, হাফ, 1টা যদি হাফের সাথে গুণ করো হাফেই হবে। আর এই যে এখন গুণটা কিভাবে করবা, দেখো টি দিয়ে কি এই অংশটাকে গুণ, আর গুণ, টি দিয়ে যদি একে গুণ করো, এখানে 2টা অংশ আছে, টি দিয়ে যদি এই অংশটাকে গুণ করো তাহলে কি হবে 2t² হবে, মাইনাস টি দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে কি হবে 3t হবে। আচ্ছা তারপর এই 2 দিয়ে কি 1 কে গুণ, তাহলে এখানে একটা আজীবনের জন্য সূত্রে মাইনাস হয়, তো 2 কে কত হবে 2। তো এটাই হচ্ছে কি ভাইয়া ক্ষেত্রফল। একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। যদি বুঝি না থাকো আমাকে বলো, যদি বুঝি না থাকো আমি কিন্তু একদম তাড়াহুড়ো করে করাচ্ছি। -3 2, দেখো ঠিক আছে কিন্তু, বুঝছো অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো বলো যদি বুঝতে না পারো আমাকে বলো, ভাইয়া 1 অধ্যায়ে যাওয়ার আগে প্লিজ 14 অধ্যায় করান প্লিজ। হ্যাঁ অবশ্যই করাবো, আর একটু বুঝান প্লিজ। হ্যাঁ দেখো আমি এখানে আসলে কি করছি,
আমাদের একটা ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে, তো স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এটা যাই মাথায় রাখবা। x1 y1 1, x2 y2 1, x3 y3 1। তারপর এখন মানগুলো বসাই দিবা। আমি এটাকে x1 ধরছি, এই প্রথমের ভুজটাকে x1 ধরছি, এখানে এই ভুজটাকে ধরছি কি x2, এই ভুজটাকে ধরছি কি x3। তাহলে এখানে মানগুলো বসা দিয়েছে। x1 বলতে কি t+1, t+1, মানগুলো সেমভাবে তুমি একটু দেখো, সমস্যা নেই, হয়ে যাবে। মানগুলো বসার পর আমি কি করছি, 1 নম্বর সারিটা এখানে ঠিক রাখছি যেমন আছে তেমন। 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করছি। যদি এইটা এখানে আমি বিয়োগ করি 2t - 1 - t - 1 যদি করো তাহলে তুমি পাবা t। আলাদাভাবে রাব খাতায় করবা, হ্যাঁ। তারপর 1টা যদি 3-এর সাথে বিয়োগ করো, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2। এই 1টা যদি এখানে এনে বিয়োগ করে তাহলে হবে কত 0। তারপর 2 নম্বর সারিটা এখানে এনে বিয়োগ করছি। এই দেখো 2t + 2 - 2t - 1 যদি করো তাহলে তুমি পাবা হচ্ছে 1, কাটাকাটি করে 1 পাবা। তারপর 2t মাইনাস কি হবে 3, 2t - 3, এখানে তো আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 1, এই যে 1, এই 1টা এখানে এনে বিয়োগ করো তাহলে কি হবে 0 হয়ে যাবে। তো এখানে এই কলামটাতে আমি দেখতেছি 2টা 0। তো এই কলাম থেকে আমরা নির্ণয়টা করব। আমি যদি এই উপাদানটাকে নেই তাহলে এইটা বাদ এটা বাদ, তাহলে থাকবে এই 4টা, এই 4টা এখানে আছে। তারপর এখানে আর গুণ করে দাও, 2 দিয়ে যদি t দিয়ে এই অংশটা পুরো অংশটার সাথে গুণ আছে, এখানে অংশ কিন্তু 2টা, t দিয়ে এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে। t দিয়ে যদি একে গুণ করো 2t² হবে, মাইনাস এই যে মাইনাস মাইনাস হবে, t দিয়ে যদি 3 কে গুণ করো 3t হবে। তারপর সূত্রে এইটা যখন গুণ করবা তখন একটা আজীবনের জন্য মাইনাস দিতে হবে, 2 দিয়ে 1 কে গুণ করলে t হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ছয়টা নাকি? আচ্ছা, দেখো মিশাই দিলাম। ও, তো এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে টি এর মান যদি 2 এবং টি এর মান যদি -1/2 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে কিনা। হ্যাঁ, তো দেখো টি এর মান যদি 2 শর্ত দেওয়া আছে, তো আমাদের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে কি হবে, বিন্দুগুলো সমরেখ হবে নাকি। তো ক্ষেত্রফল 0 হয় কিনা আমরা কিভাবে দেখব, আমরা আগে আমাদের যেহেতু দেওয়া আছে আমাদের যে ধরতে বলছে বা শর্ত মতে সেটা কি টি = কত 2, টি এর মান যদি 2 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে কিনা। যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে। তো ক্ষেত্রফল কত পাইছে বলো তো, আমরা যেটা পাইছিলাম সেটা কি বলো তো, ক্ষেত্রফল আমরা পাইছি হাফ 2t² - 3t - 2। হ্যাঁ, ক্ষেত্রফলটা পাইছি নাকি। আচ্ছা, তো এখন এখানে যদি মানগুলো বসায় দাও না, তুমি যদি এই যে টি এর মান কত 2, এখানে যদি বসায় দাও, এখানে যদি 2 বসাও, ক্যালকুলেশন করে দেখবো তোমার মান কিন্তু আসবে 0। তার মানে বিন্দুগুলো কি সমরেখ হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আর একটা শর্ত বলছে সেটা কি, টি এর মান যদি -1/2 হয়, কি হয় -1/2, তাহলে বিন্দুগুলো সমরেখ হবে কিনা। তাহলে তুমি আবারও যদি এখানে কি বসাও, এই যে হাফকে রাখলা 2, টি এর মান কত বলো তো, বলবা যে ভাইয়া টি এর মান হচ্ছে -1/2, তারপরে হোল স্কোয়ার মাইনাস 3t এর মান কত -1/2 মাইনাস কত 2। তারপরেও তুমি ক্যালকুলেটরে আবার ক্যালকুলেশন করো, এগুলো তো ক্যালকুলেশন তোমরা পাবা আশা করি, আবার ওই 0 আসবে। তার মানে কি বিন্দুগুলো সমরেখ হবে, এই জিনিসগুলো দেখাইতে হবে। তো এগুলো নোটে আছে, নোটে সুন্দর করে সাজায় গোছায় আছে। হ্যাঁ, বুঝছো? তো এখন আমরা পরবর্তী ম্যাথে যাব, পরবর্তী অধ্যায়ে যাব, এগুলো মিশাই দিলাম। এখন আমরা 14 অধ্যায়ে যাব। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? এখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব। তো পরবর্তী অধ্যায় আছে 14 অধ্যায়ে দেখো তোমাদের সংক্ষিপ্ত থেকে 100% একটা ম্যাথ আসতে পারে, মানে একই ক্যাটাগরির আমি 2টা ম্যাথ করাই দেবো, 2টা ম্যাথের মধ্যে দেখবা যে একটা আসছে। তো সংক্ষিপ্ত থেকে 14 অধ্যায় সংক্ষিপ্ত ক পার্ট, কি ম্যাথগুলো আসলে সেগুলো একটু দেখাই দেন নাকি। অধ্যায় হচ্ছে 14 ক পার্ট। দেখো সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বর, উদাহরণ হচ্ছে 1 নম্বর, বুঝছো? তো দেখো একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা 2টা বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। দেখো একটি বিন্দুর পথের সমীকরণ নির্ণয় করো, একটি বিন্দু সমীকরণ সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা
এ কমা জিরো ও হচ্ছে মাইনাস এ কমা জিরো এবং সঞ্চারপথের উপর বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। সর্বদা সমদূরবর্তী। সর্বদা কি সমদূরবর্তী। এই ম্যাথটা একটু সবাই লক্ষ্য করবা। দেখো তো এখানে যারা বর্তমানে আসো লাইভে, তো দেখো পরবর্তী সেমিস্টারে মানে তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যদি এখন যারা প্রি বুকিং করবা, তারা আমাদের যে স্পেশাল পেইড কোর্সটা আছে, সেই পেইড কোর্সটা থেকে তোমরা ডিসকাউন্টে পাবা হচ্ছে 1000 টাকায়। 1000 টাকা কোর্স ফিতে তোমরা পাবা টি শার্ট 1 নম্বরে, আর 2 নম্বরে পাবা হচ্ছে স্পেশাল সুপার সাজেশন বুক আমার তৈরি করা। এই বইয়ে কি থাকবে, টি শার্টটা দেখতেছো আমি যেটা পরে আছি, আর এই বইটাতে কি থাকবে স্পেশাল কেন আসলে আমি তোমাদের যে পিডিএফগুলো হ্যান্ডনোটগুলো এগুলো কি পিডিএফ আকারে তোমাদের দিচ্ছি, তাই তো। তো এই সাজেশনগুলো আমাদের বইতে সুন্দর করে অধ্যায় ভিত্তিক, হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টেরই সেকেন্ড সেমিস্টার যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি যতগুলো আছে সবগুলোরই সাবজেক্ট মানে যে সুপার সাজেশনগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে অধ্যায়ভিত্তিক সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি, এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো বা ম্যাথের যে হ্যান্ডনোটগুলো আছে সেগুলো তোমাদের ওখানে স্ক্যান আকারে থাকবে। তোমরা স্ক্যানার দিয়ে ফোন দিয়ে স্ক্যান করবা, তাহলে তোমাদের ডাইরেক্ট পিডিএফে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবা। তোমাদের আর পরবর্তীতে আলাদাভাবে খাটুনি করতে হবে না, বা আমাকে আলাদাভাবে মেসেজ দিতে হবে না যে ভাইয়া পিডিএফ দেন, সাজেশন দেন, হ্যান্ডনোট দেন, আমরা হারাই ফেলছি। তোমাদের আমি এক একজনকে 10-12 পর্যন্ত মনে হয় দিচ্ছি, মেসেঞ্জার ফেসবুক কনভারসেশন ডিলিট করে পরবর্তীতে খুঁজে পায় না। তো এই যে হয়রানিগুলো আর হতে হবে না। হ্যাঁ তোমরা এখনই খুব দ্রুত প্রি বুকিং করে ফেলো 1000 টাকার মধ্যেই। এটা হচ্ছে অনলাইন কোর্স, বুঝছো, 1000 টাকার মধ্যেই তোমরা টি শার্টও পাবা, সাজেশন স্পেশাল সাজেশন বইটাও পাবা। আচ্ছা, তো এখন আমরা এই ম্যাথটা আসলে করব। একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। যা দুইটা বিন্দু দেওয়া আছে a, 0 এবং -a, 0 বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। সর্বদা কি সমদূরবর্তী। আচ্ছা, তো দেখো একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয়, মানে সঞ্চারপথ বলতে কি একটা চলমান বিন্দু নাকি, যে পথ দিয়ে নির্দিষ্ট নিয়ম অনুসারে যে পথ দিয়ে চলতেছে সেই পথটাকে কি বলা হয় সঞ্চারপথ। তো মনে করো একটা বিন্দু যে কোনো একটা জায়গায় হতে পারে, বিন্দুটা যে কোনো এক জায়গায় হতে পারে, তুমি এখানেও নিতে পারো এখানেও নিতে পারো, সমস্যা নেই। তো আমি সাপোজ এখানে একটা বিন্দু নিলাম, যেহেতু এই ঘরে আছে দুইটাই পজিটিভ, একটা পি বিন্দু চলমান বিন্দু এখানে ধরে নিবা, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে ধরে নিবা চলমান বিন্দুটাকে ধরে নিবা, যে বিন্দুটা তোমাদের নির্ণয় করতে বলছে এটাই কিন্তু চলমান বিন্দু। এই চলমান বিন্দুটাকে ধরে নিবা যে পি বিন্দুটার নাম হচ্ছে পি, কিন্তু স্থানাঙ্ক হচ্ছে কি x, y। তো এই একটা বিন্দু। আচ্ছা, তো এখানে তোমাদের শর্ত মতে বলছে কি দুইটা বিন্দু দেওয়া আছে a, 0 এবং -a, 0, দুইটা বিন্দু থেকে এর দূরত্ব সর্বদা সমদূরবর্তী মানে সমান দূরত্ব। তো মনে করো এই বিন্দুটা কোথায় আছে, a হচ্ছে কি x আর 0 হচ্ছে কি y। তো দেখো তো a পজিটিভ মানে x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, কোন ঘরে পজিটিভ দুইটার মান এই ঘরে না, তার মানে a বলতেছে x, এই দূরত্ব মনে করো এই পর্যন্ত আসছে, হ্যাঁ y বলতে কি 0 কি এই জায়গায় আছে, এই জায়গায় মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0, 0 না 0 তো নাকি। যদি উপর দিকে যাইতো মানে 0-র পরিবর্তে যদি আলাদা কোনো মান থাকতো তাহলে ভাবতাম যে বিন্দুটা মনে করো সাপোজ এই জায়গায় আছে, কিন্তু y এর মান হচ্ছে 0, তার মানে x অক্ষতে আছে, কি আছে y এর মানটা x অক্ষতে আছে। আর x এর দূরত্বটা এত দূর চলে আসলো কেন, এই বিন্দু থেকে এত দূর চলে আসলো কেন, কারণ একটা দূরত্ব দেওয়া আছে এই দূরত্ব, বা তুমি চাইলে এখানেও ধরতে পারো। মনে করো আমি বিন্দুটাকে এখানে ধরলাম, আমরা তো জানি না এর মান কত হতে পারে। হ্যাঁ, যদি একটা ফিক্স মান থাকতো তাহলে আমরা গুনে গুনে যাইতাম, দাগ কাটে কাটে যাইতাম, কিন্তু এখানে একটা ধ্রুবক মান দেওয়া আছে। তো সাপোজ মনে করো 5 একক বা যেটা মান দেওয়া আছে সেটাই ধরলাম। তো এই পর্যন্ত এই দিকে গেছে, x এর মানটা এইদিকে গেছে, আর y এর মানটা যেহেতু 0 সেই কারণে এই অক্ষতেই আছে। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মনে করো সাপোজ এই জায়গায়। তো এই বিন্দুটার নামকরণ আমরা করে দিই, সেটা হচ্ছে a বিন্দু, আর স্থানাঙ্ক হচ্ছে a, 0। আর একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে কি -a, x এর মান মাইনাস কোন ঘরে, এই ঘরে না, x এর মান মাইনাস এই ঘরে, মাইনাস প্লাস এই ঘরে কি মাইনাস প্লাস। তো এই ঘরে x এর মান কি মাইনাস, তার মানে এ দূরত্বে সেম এত দূরত্বে কি যত দূরত্বে এইদিকে গেছে সেম মাইনাস, যেহেতু সেম অত দূরত্বে এই জায়গায় আসছে, এর মানটা কি এই জায়গায় আসছে। মনে করো একটা বিন্দু, সেটার নাম দিলাম মনে করো সাপোজ বি বিন্দু। তো এর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কি -a, আর এখানে কি আছে 0 বলতে কি উপরে গেছে না,
কোন অক্ষতে আছে, এক্স অক্ষতে আছে। যদি কিছু মান থাকতো তার মানে আমরা বুঝে নিতাম যে এত দূর পর্যন্ত গেছে বা এত দূর পর্যন্ত গেছে, কিন্তু যেহেতু জিরো সেহেতু এই জায়গায় আছে। তো এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কি পেলাম, -a,0। আর এখানে শর্ত মতে কি বলছে যে এরা সর্বদা সমদূরবর্তী। কোন বিন্দুর, চলমান বিন্দুটার। এই যে চলমান বিন্দু, সঞ্চারপথে যে চলমান বিন্দুটা নির্ণয় করতে বলছে, এই বিন্দুটার দূরত্ব সর্বদা সমদূরবর্তী। এখান থেকে এই বিন্দু থেকে দূরত্ব যা, এই বিন্দু থেকে দূরত্ব সেম তাই, সেম কি তাই। এখন এই যেহেতু সর্বদা সমদূরবর্তী, সেহেতু তোমাদের এই যে পি যে বিন্দুটা আছে চলমান বিন্দু বা সঞ্চার পথের যে সমীকরণটা নির্ণয় করতেছে, এই বিন্দুটা থেকে আমরা আসলে কি করব, সঞ্চার পথের সমীকরণের নির্ণয় করতে যেহেতু বলছে, এই কারণে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। আমি বলবো যে ভাই সূত্রটা কি আসলে আপনি একটু দেখায় দেন। দেখো যেহেতু এখানে বলছে এই যে দুইটা মানে সমান আর কি, তাহলে পি এ আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে পি এ ইজ ইকুয়াল টু কত, পিবি। দেখো দুইটা কিন্তু সমান, এই যে পি এ আর পিবি, এটার দূরত্ব যা, এটার দূরত্ব কিন্তু সেম তাই। তো আমরা লিখতে পারি যে পি এ ইজ ইকুয়াল টু কি, পিবি। এখন পি এর মান বসো। এখন বলো যে পি এর মান তো আমরা জানি না, পি এর মান কি, আমি বলবো যে পি এর মান তো আমরা জানি না। পি এ বলতে কি, পি এ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করার সূত্রটা কি, আমি একবার করে দিচ্ছি, √/, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি বলতো, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি। পিবির দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি, ওই যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন বলো যে হ্যাঁ এটা হচ্ছে পি এ, মানে এই বিন্দু আর এই বিন্দু। তো এটা হচ্ছে x1 ধরো, এটা হচ্ছে x2 ধরো। x1 বলতে কি বলো তো, বলবো যে ভাইয়া x - x2 বলতে কি, বলবো যে ভাইয়া a, x2 বলতে হচ্ছে কি a হোল স্কোয়ার প্লাস y বলতে কি বলো তো ভাইয়া, y বলতে হচ্ছে y1 বলতে কি y দেন মাইনাস y2 বলতে কি 0। তাহলে এখানে 0টা বসাই দেন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো তাহলে এখানেও বসাই দাও সেমভাবে। তাহলে এখানে দেখো, এখানে যদি বসাই দাও তাহলে কি হবে, x1 এটা হচ্ছে পিবি, এই বিন্দু আর এই বিন্দু। তো x1 বলতে x1, এক্সটাকে ধরো x1 মাইনাস x2 বলতে কি, এই যে এটা মাইনাস এ, তাহলে এখানে কি হবে প্লাস এ হোল স্কোয়ার প্লাস y1 বলতে কি y মাইনাস y2 বলতে কি এই যে 0, y2 বলতে কি 0। এগুলো সবাই আশা করি এগুলো জানো, এগুলো বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আসো আগে থেকে। তো এখন দেখো রুটগুলোকে আমি তো ওঠাইতে হবে, রুটগুলোকে কি করতে হবে, ওঠাইতে হবে। যদি এই রুটটাকে উঠাও, উভয় দিকে কি করো, বর্গ করো, এদিকে বর্গ করো, এদিকে বর্গ করে স্কোয়ার রুটে কাটা যাবে। তাহলে থাকবে কি পড়ে বলো তো, x - a হোল স্কোয়ার প্লাস, আর এখানে দেখো তো y - 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধু y স্কোয়ার পড়ে থাকবে ইজ ইকুয়াল টু, এখানে দেখো স্কোয়ার তো কাটা গেছে, তাহলে থাকতেছে কি x - a হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটাই তো থাকতেছে। এখন দেখো তো এখানে a - b হোল স্কোয়ার সূত্র গেছে না, বলবো যে হ্যাঁ অবশ্যই সূত্র গেছে। তো সূত্রটা আপনি এখানে একটু বসাই দেন, তাহলে আরো ভালো হয়। তারপর পরবর্তীতে তাহলে a - b হোল স্কোয়ার সূত্র কি, বলবো যে হ্যাঁ x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি a স্কোয়ার, তারপর কি আছে প্লাস y স্কোয়ার, প্লাস কি আছে y স্কোয়ার, তারপর এইদিকে একটা কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে কি x স্কোয়ার প্লাস 2ab বলতে কি a 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে একটা কি আছে প্লাস y স্কোয়ার, প্লাস কি আছে y স্কোয়ার। জাস্ট আমরা কি করলাম, এখানে সূত্র করে ফেললাম। এখন যেহেতু সমান চিহ্ন এদিকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এইদিকে নিয়ে আসলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হচ্ছে অ্যান্সার। যদি করতে পারো ভালো, আর না পারলে বলো, আমি করাই দিচ্ছি। বুঝছো কিনা বলো, আর ক্লিয়ার কিনা বলো। পলিটেকনিক আর ইউ স্টুডেন্ট অফ, পারবা কি ম্যাথটা? 36 নাম্বারটা ইম্পর্টেন্ট কি, 36 কোন অধ্যায় 36? ওয়ালাইকুম আসসালাম, আমি 3rd সেমিস্টার ম্যাথমেটিক্স 1 সুপার সাজেশন। হ্যাঁ অবশ্যই সুপার সাজেশন পাবা, মেসেজ দিও, হ্যান্ড নোটগুলো পাঠিয়ে দেবো তোমাকে। ক্লিয়ার মানে বাকিটা আমি ক্লিয়ার বলতে কি, আমি বলতেছি বাকিটা পারবা না করাই দেবো। আচ্ছা না পারলে আমি করাই দিচ্ছি। আমি বললাম রে বাকিটা পারবা কি না, ক্লিয়ার তো না, ক্লিয়ার তো সবার হবে আশা করি। তো এই লাইন থেকে দেখো x স্কোয়ার মাইনাস 2x প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার
আর ওয়াই স্কোয়ার, এই জিনিসগুলো এদিকে পজিটিভ সবগুলো আছে, এদিকে কী হবে নেগেটিভ, এক্স স্কোয়ার প্লাস প্লাস হবে না মাইনাস 2ax মাইনাস কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কাটাকাটি কে কে কাটাকাটি যাচ্ছে, সবই কাটাকাটি যাচ্ছে নাকি? এইটা এটা কাটা যায়, হ্যাঁ এটা এটা কাটা যায়, এ কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে থাকতেছে কি বলতো মাইনাস 2ax মাইনাস কি 2ax ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে থাকবে কি মাইনাস 4ax ইজ ইকুয়াল টু কত 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 একবারে করে দিলাম, এক্স ইজ ইকুয়াল টু কি 0, সবগুলোকে ওই দিকে পার করে দিব বুঝছো, এক্সটাকে রেখে দিয়ে সবগুলো গুণ আকারে আছে, 0-র সাথে কি হয়ে যাবে ভাগ করলে কি 0 হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 0। তো এটাই হচ্ছে কি নির্ণয়ের আনসার, বুঝছো? বুঝছো কিনা বলো তো? পারবো, এই যে দেখছো এগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার এক একটা স্টুডেন্ট আরে মিড টার্মে যদি 30-এ 30 পায় আমার স্টুডেন্ট, তাহলে কি পারবে না? এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আমি বললাম না দুইটা সংক্ষিপ্ত থেকে দুইটা ম্যাথ করবা, এই দুইটা আর বেশি করা 14-র ক পার্ট থেকে কোনো কিছু করার দরকার নেই, এই দুইটা করো। সেটা হচ্ছে কি উদাহরণ 3, উদাহরণ কত 2-3 একই, 2-3 একই, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, কথা কিন্তু ওই যে একটু মানে প্যাস করে দিছে আর কি, সব কিছু কিন্তু সেম। দেখো 2 অথবা 3, তো 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা করবো, উদাহরণ 3 নাম্বারটা দেখো। উদাহরণ 3 নম্বর, একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করো, এত বিন্দু থেকে ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। দেখো একটা বিন্দু দেওয়া আছে 3-2, দেখো একটা বিন্দু দেওয়া আছে 3, -2, তো দেখো তো এই বিন্দুটা কোন ঘরে, আচ্ছা আমাকে একটা কমেন্ট করো তো যে এই বিন্দুটা এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর, কারণ এই বিন্দুটা কোন ঘরে যাবে বলো তো আমাকে, কোন ঘরে এই বিন্দুটা কোন ঘরের, যে আগে কমেন্ট করতে পারবে আসলে বুঝবো যে সে আসলে ভালো স্টুডেন্ট। বলো এই বিন্দুটা কোন ঘরের, কোন ঘরের, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোন ঘরের বলো তাড়াতাড়ি বলো। এখানে আসলে আমরা ম্যাথগুলো আসলে রিভিশন করতেছি, এখানে যে এমনটা না আমরা আগে কোনো ম্যাথ করি নাই, হ্যাঁ এখানে আসে আমাদের সব করতে হবে এমনটা তো না, আমরা তো মেগা ক্লাস করছি, লাইভ ক্লাস করছি, এখন জাস্ট রিভিশন করতেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখতেছি, এবং পরবর্তী মানে ক্লাস শেষে আমরা দেখব যে পরীক্ষায় কিভাবে ভালো মার্ক ওঠানো সম্ভব বা কিভাবে যায়, কিভাবে পরীক্ষা দিবা, কিভাবে লিখবা, এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখতেছি। তো তাড়াতাড়ি কমেন্ট করো 4 নাম্বার ঘরে, গুড। কে জানি বলছে 3 নাম্বার ঘরে, দেখলাম ও আবার ডেল করে দিছে, আফসানা না, হ্যাঁ আফসানা 3 নাম্বার ঘরে না রে, এটা 4 নাম্বার ঘরে আছে। তো এক্স এর মান কত দূর গেছে, 3 ঘর পর্যন্ত গেছে, আর ওয়াই এর মান কত দূর পর্যন্ত গেছে, 2 ঘর পর্যন্ত আছে। তো বিন্দু কোথায় হবে মনে করো এই জায়গায়, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো 3, -2, ধরলাম এই একটা এ বিন্দু, হ্যাঁ এ বিন্দু আমি জাস্ট বুঝাই দিচ্ছি, হ্যাঁ। আর একটা চলমান বিন্দু নির্ণয় করতে বলছে, তো সাপোজ আমি চলমান বিন্দুটা এখানে ধরে নিলাম, তুমি চাইলে এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, সমস্যা নেই। তো চলমান বিন্দুটা আমরা আনুমানিকভাবে এখানে একটা চলমান বিন্দু ধরে নেব, এখানে একটা ধরে নিলাম। তো এই চলমান বিন্দু থেকে এখানে একটা শর্ত কিন্তু বলছে ওয়াই অক্ষ হতে সর্বদা সমদূরবর্তী, কি বলছে ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, এই কারণে আমরা ওয়াই যে অক্ষরেখাটা আছে এই রেখার পাশাপাশি আমরা একটা চলমান বিন্দু ধরে নিব। এখান থেকে যে দূরত্বটা আমরা ধরে নিলাম মনে করো এক্স দূরত্ব, এখান থেকে এর দূরত্ব যা, এই চলমান বিন্দু থেকে এই যে স্থির বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুর দূরত্ব সেম তাই, সর্বদা সমদূরবর্তী। তো এইটাকে আমি কেন এক্স ধরলাম, বলো যে ভাই আপনি তো এক্স ওয়াইও ধরতে পারেন। তো তোমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, এই রেখাগুলো এক্স অক্ষ, তাহলে এই রেখাটাও কি এক্স অক্ষের দিকে গেছে, এই কারণে আমরা দূরত্বটা এক্স ধরে নেব। আশা করি ক্লিয়ার। মানে ওয়াই অক্ষে হতে সর্বদা সমদূরবর্তী বললে তোমার মনে রাখবা এক্স ধরে নিবা, ওয়াই বললে এক্স ধরবা, এক্স বললে ওয়াই ধরবা, এটা দেখছো। 2 নম্বর ম্যাথটাতে কিন্তু বলছে কি এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, তখন আমরা দূরত্বটা ধরে নিব কি ওয়াই, আর এখানে যেহেতু ওয়াই বলছে এই জন্য দূরত্বটা আমরা ধরে নিব এক্স। আচ্ছা যাই হোক, অত কিছুতে আমরা যাচ্ছি না, কারণ আমাদের এই চলমান বিন্দুটার স্থানাঙ্ক আমরা একটা ধরে নিই এক্স কমা কি বলতো ওয়াই, চলমান বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম কি এক্স কমা ওয়াই। তো দেখো এখন আমাদের যেহেতু এখানে শর্তগুলো সব কিছু বলছে, তো আমরা এখানে লিখে ফেলি যে শর্ত মতে ডিরেক্ট আমরা লিখে ফেলবো শর্ত মতে কি ভাইয়া, যে
শর্ত মতে এখানে কি এই বিন্দুটার কি দূরত্ব ধরে নিবা না? দেখো এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই। যদি আগের ম্যাটটার মতোই এখানে একটা স্থানাঙ্ক দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো। এখানে একটু ঝামেলা হয়েছে, এখানে একটু কি ঝামেলা হয়েছে। দেখো এই পি আর এই যে এ বিন্দু, এই যে এ বিন্দুটা আছে, এ আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বাইর করতে পারবো, সেই দূরত্ব আমরা বাইর করে ফেলি আগে। দেখো পি এ এর মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো দেখো তো ক্যালকুলেশন করে কি আসে। x1 বলতে কি ধরো এক্সই ধরো, x মাইনাস তুমি চাইলে এটাকে ধরতে পারবা 3 হোল স্কোয়ার প্লাস y1 বলতে কি বলো তো ভাইয়া y মাইনাস y2 বলতে হচ্ছে -2 মানে কি +2 হোল স্কোয়ার। তো আমরা এখানে জাস্ট পি এর দূরত্ব বার করছি, কিন্তু আমাদের এই যে রেখাটা আছে এই রেখা হতে এই বিন্দুর দূরত্বটা, এই রেখাতে এই বিন্দুর দূরত্বটা কিভাবে বার করবো? এটা দেওয়াই আছে, তোমরা বলবো যে ভাই এই যে দেওয়াই তো আছে, এক্স দূরত্ব তো দেওয়া আছে, এখানে আর বার করতে হবে না। তো এখন তোমরা শর্ত মতে লিখবা, শর্ত মতে তোমরা চাইলে আগের মতো করতে পারো। এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু পি এ লিখতে পারো। কি লিখতে পারো? পি এ। তো এক্স ইজ ইকুয়াল টু দেখো পি এ, পি এর মান কত বলো তো? বলবো যে ভাই পি এর মান হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তো উভয় থেকে বর্গ করলে কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? একবারে করে দিছি। হ্যাঁ, স্কোয়ারটা এদিকে আসে কি হয়েছে মনে করো, রুটটা এদিকে আসে স্কোয়ার হয়েছে, সাপোজ এটা এভাবে মনে রাখা দরকার হয়, সমস্যা নেই। এখন কি করবা? এখন এক্সটাকে ওইদিকে পার করে দাও, দিয়ে ক্যালকুলেশন করো। পারবা কিনা আমাকে বলো, যদি না পারো আমি করাই দেবো, আর যদি পারো তাহলে আমি করাই দিচ্ছি না। ভাইয়া রচনার জন্য কোন অধ্যায় ইম্পর্টেন্ট? রচনার জন্য তোমরা 12 অধ্যায় করবা, হ্যাঁ, তারপর 13 অধ্যায় করবা, 14 অধ্যায়ের খ পাঠ করবা, 15 অধ্যায় করবা, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। 11 অধ্যায় থেকে রচনা আসে না, 11 অধ্যায় থেকে রচনা আসে না। আচ্ছা, তো দেখো পারবা কিনা আমাকে বলো ভাই, তাড়াতাড়ি বলো, আমি মিশাই দিই, আমি আর অযথা করাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ডিটেলসে করতে গেলে তো সমস্যা, বুঝো নাই, এত সময় তো পাবো না। এই যে এই ম্যাথগুলো তো এমনি একটু টাইম লাগবে, বুঝার আছে, করার জন্য অনেক ম্যাথ কোজ আর কি। তো যাই হোক, তোমাদের এই জিনিসগুলো নিজেকেই প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে তোমাদের নিজেকেই। এখন দেখো খপাটে আমরা যাব। হ্যাঁ পারবো, সামিয়া আক্তার নতুন। যাই হোক, কোন পলিটেকনিক জানাই দাও একটু। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বলতে আমরা রচনামূলকের জন্য এবার করব, সেটা হচ্ছে 14 খ পার্ট থেকে, বুঝছো? এই যে বজ্রগুণ করার যে প্রসেসগুলো, হ্যাঁ, এই বিষয়গুলো এখন আমরা দেখব। তো আমি তোমাদের দাঁড়াও এমন একটা ম্যাথ করাই যেন ওই ম্যাথটা করলেই হয়ে যায়, আর বাকি ম্যাথ করা লাগে না। দেখো 24 সালেও আসছিল 36 নম্বর, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ছেদবিন্দু দিয়ে যায় এত রেখার উপর লম্ব। এই ম্যাথটা করতে গেলে তোমাদের এখান থেকে কিছু সংক্ষিপ্ত ম্যাথও করা দরকার বলে আমি মনে করি। তো এখন এই সংক্ষিপ্ত ম্যাথগুলো যদি করতে যাই, এগুলো যে টাইম লাগবে রে, মানে ডাইরেক্ট রচনামূলক করলে বুঝবা। যারা আগের আমার ক্লাস দেখছো তারা 100% বুঝবা, কিন্তু যারা একদম নতুন আমার ক্লাস দেখো নাই তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখো রচনামূলক করি, খ পার্ট 14, এটা 100% এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। এটা না আসলে এরকম আরেকটা ম্যাথ দিবে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করে দিবে, এটাই। তো সেটা কি দেখো, খ পার্ট রচনা অনুশীলনী রচনা, সেটা হচ্ছে 36 নম্বর। 36 নম্বর। তো দেখো এখানে আমি প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন, আমি লিখে দিচ্ছি না, এখানে জাস্ট কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটা বিন্দুর দুটো সমীকরণ দেওয়া আছে, লিখে দিলেও ভালো হইতো, একটু লিখে দিই। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, যা নির্ণয় করো, বুঝে নিও, হ্যাঁ, যা কি বলছে 3x - y - 13
ইজ ইকুয়াল টু 0 এবং x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে যায়, এই রেখাদ্বয়ের এই দুইটা রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে যায়। ছেদবিন্দু তো জানো যেখানে ছেদ করে নাকি, ডিরেক্ট কথা। ছেদবিন্দু দিয়ে যায় এবং কি বলছে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব, দেখো। তো এখানে তোমাদের একটা জিনিস মাস্ট বি মনে রাখতে হবে, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর এর, দেখো তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে মনে করো একটা রেখার সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণ দেওয়া আছে। এই রেখার উপর লম্বরেখার সমীকরণটা কত হবে? এগুলো কিন্তু সূত্র। লম্বরেখার সমীকরণ হবে, এই রেখার উপর লম্বরেখার সমীকরণ হবে, এদিকে লিখে দিই bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। কি হলো বলো তো? এই রেখার উপর লম্বরেখার সমীকরণ হবে, বিটা সামনে আসবে, bx প্লাসটা মাইনাস হয়ে যাবে, bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু কত? 0। এই রেখার উপর লম্বরেখার সমীকরণ হবে এটা। তো আমাদের তো এটা বলেনি, আমাদের বলছে কি এই রেখার উপর, জাস্ট এই জিনিসটা এখানে মনে রাখবা যে এই যে বিটা সামনে আসবে লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে, বিটা সামনে আসবে, এক্স ঠিক থাকবে, এটা পরে চলে যাবে, আর প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস একটা কি হবে? কে হয়ে যাবে, তাই তো? এটাই তো। এখন দেখো আমাদের এই সমীকরণ কিন্তু এখানে বলেনি, এটা হচ্ছে জাস্ট সূত্রটা আমরা দেখলাম। তোমরা চাইলে বইয়ে ওই যে প্রথমের পেজে দেখতে পারো। তোমাদের এই রেখার উপর লম্বরেখা, কোন রেখা? এই রেখা। কি রেখা? 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত? 0। এই রেখার উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। লম্বরেখার কি করো? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে এই রেখার উপর লম্বরেখা যেটা আছে এই রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই রেখার সমীকরণটা কি হবে? বলবো যে ভাইয়া সমীকরণটা হবে হচ্ছে 2টা সামনে আসবে, ধ্রুবকটা 2x প্লাসটা থাকলে মাইনাস 5y প্লাস k ইজ ইকুয়াল টু কত? 0। এটা হবে। তাহলে বলবো যে ভাইয়া আনসার তো পেয়ে গেলেন। আমাদের যেটা নির্ণয় করতে বলছে যে এই রেখার উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো, এমন একটা কি করো? রেখার সমীকরণ নির্ণয় করো। কার উপর লম্ব? এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার উপর লম্বরেখার সমীকরণ তো আপনি পাইলেন, সূত্র অনুযায়ী বসাই দিলেন, হয়ে গেল, তাই তো? হয়ে গেল তো। তো কিন্তু সমীকরণটা কিন্তু পরিপূর্ণ হয় নাই। কেন হয় নাই? এখানে যে কেটা আছে না, কেটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, কের পরিবর্তে একটা মান হবে। সে মানটা আসলে কোথা থেকে পাবা? যদি এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, মনে করো 2,3, এই 2,3 যদি আমরা এই সমীকরণে বসাইতাম, তাহলে আমরা কে এর মান পাইতাম। কে এর মানটা আবার ওই সমীকরণে বসাইতাম, বসানোর পর যে সমীকরণটা পাইতাম সেই সমীকরণটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই বিন্দুর কি সমীকরণ স্থানাঙ্ক দেওয়া আছে? এই বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে? বলবো যে না। কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই। এই বিন্দুটা এমন একটা বিন্দু যে দুইটা রেখাকে ছেদ করছে। এই রেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো কত? এইটা, এবং এই রেখার সমীকরণ দেওয়া আছে, সাপোজ এটা বোঝানোর ক্ষেত্রে, এমনভাবেই হবে এমনটা না। আর এই বিন্দুর এই রেখাটার সমীকরণ হচ্ছে এইটা, আর এই রেখাটার সমীকরণ হচ্ছে কোনটা? এইটা। এই দুইটা ছেদ করে যে বিন্দুটা পাইছে সেই বিন্দুটা হচ্ছে এইটা। সেই বিন্দুটা কি? এইটা। তো দুইটা রেখার সমীকরণ থেকে তুমি যেখানে ছেদ করছে ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি বাইর করতে পারবা। সেটা কিভাবে? সেটা হচ্ছে বজ্র গুণন করে। যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণের কি, এই সমীকরণ আর এই সমীকরণের বজ্র গুণন পদ্ধতি অনুসারে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পাবো, বা এই বিন্দুটার স্থানাঙ্ক বাইর করতে পাবো। এখন বলো যে হ্যাঁ বজ্র গুণনের সূত্রটা আসলে কি? দেখো বজ্র গুণন তো সূত্রটা এরকম ছিল, এক্স, তোমরা চাইলে বই থেকে দেখতে পারো, সমস্যা নাই। কিরে তোমার মনে নাই? বজ্র গুণন করার পদ্ধতি দেখো, আমি কিন্তু একদম শর্টকাটে করাই দিচ্ছি, এখানে কিন্তু আমি ডিটেলসে লিখতেছি না, আমি তো বারবার বলতেছি তোমাদের। দেখো সূত্রটা জাস্ট লিখে নাও, B1
C2 মাইনাস B2 C1 ইজ ইকুয়াল টু y1 দিলেও হবে, না দিলেও হবে, y দিলেও হবে, y C1 A2 মাইনাস C2 A1 ইজ ইকুয়াল টু হবে কি 1 ডিভাইডেড A1 B2 মাইনাস A2 B1। এটাই। এখন বলো যে ভাইয়া এখানে মানগুলো আপনি বসায় দেন। দেখো এক্স থাকলো, বি বলতে কি আমাদের এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি আমরা এখানে উপরে লিখতাম না আমাদের জন্য কিন্তু সুবিধা হইতো। হ্যাঁ, এখনো লেখা যায়, এটা মিশাই দিলে। যাই হোক, আমরা এখান থেকে দেখি। আমরা মনে করো এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। আমরা লিখে ফেললাম, মনে করো সাপোজ এই দুইটা লাইন আমি এখানে উপরে লিখলাম, যে আমাদের দেওয়া আছে, আমরা পাইছি, যেটাই হোক যেভাবে হোক আমরা এই দুইটা উপরে লিখে ফেললাম। তো দেখো এ বলতে হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি A1, এটা হচ্ছে B1, সরি এটা হচ্ছে কি A1, এটা হচ্ছে B1, সরি A1 A2, এটা হচ্ছে কি B1 B2, এটা হচ্ছে, আর এখানে একটা কি থাকবে C1 C2। তো যেহেতু এখানে কিছু নেই, তার মানে সির মান মনে করো কি আছে, কিছু নেই মানে কি 0 আছে, +0 আকারে একটা আছে। যাই হোক, তো দেখো এখন B1 বলতে কি বলো তো ভাইয়া, আমি তো বললাম এটা A1, এটা A2, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। তো এখানে কি আছে B2 বলতে কি বলো তো, বলো যে -5। B2 বলতে কি -5 ইন্টু C2 বলতে কি ভাইয়া, এই যে এখানে যে সিটা থাকে, যেহেতু এখানে কোনো কিছু একটা ধ্রুবক সংখ্যা নাই, তার মানে আমরা একটা ধরে নেব +0 আছে। আর এখানে এটা হচ্ছে C1, আর পরে এখানে নিচেরটা কি C2 বলতে এখানে কি বলতো আচ্ছা, আমরা এই সমীকরণ থেকে কেন নিচ্ছি রে? আচ্ছা দেখো আমরা কোন সমীকরণ থেকে বার করতেছি, এই দুটো সমীকরণ থেকে না, গাধার মতো কাজ করতেছি। দেখো আমি এগুলো লম্ব রেখার সমীকরণে বসাইছি, এখনই ভুল হয়ে যাইতো। দেখো আমাদের এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ দুটো আমি একবারে লিখে ফেলি, প্রশ্নটা মিশাই দিই, এখনো তো ভুল হয়ে যাইতো। দেখো আমি আগে প্রশ্নটা লিখি, এই যে শর্টকাট করে করতে গেলে একটু ঝামেলা হয়। আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, আমরা এখানে লিখে ফেলি যে দেওয়া আছে 3x মাইনাস ওয়াই মাইনাস 13 ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি, তোমরা মিলাই নাও, সমস্যা নেই, x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এই দুটো সমীকরণ যেহেতু ছেদ করছে, হ্যাঁ এই দুটো সমীকরণ যেহেতু ছেদ করছে এই বিন্দুটাকে, সে কারণে এই দুটো সমীকরণ থেকে আমরা নেব। আচ্ছা দেখো, তাহলে এখন এখান থেকে একটু লক্ষ্য করে একবারে আমরা করে ফেলবো। দেখো B1 কি C2, এখন B1 বলতে কি বলো তো ভাইয়া, বলবো যে B1 বলতে হচ্ছে -1 না -1, আর C2 বলতে কি বলো তো 3। এখন -1 আর 3 যদি গুণ করো তাহলে কত হবে, -3 হবে বলো। আর এখানে কি মাইনাস, আর এখানে কি আছে বলো তো B2 বলতে কি -4, B2 বলতে কি নিচেরটা আছে B2, ওয়ার সাথে যেটা থাকবে B2 -4। আর C1 বলতে কি ভাইয়া, বলবো যে ভাইয়া 13, কত 13 -13, তাহলে মাইনাস তো এমনি প্লাস হয়ে যাবে। আর 13 আর 4 গুণ করলে কত হয়, মাইনাস কত 52, এখানে তো একটা মাইনাস আছে, -52 ইকুয়াল টু, তুমি একটু তাড়াতাড়ি বললে তো আমার ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়। তারপর কি আছে C1 A2, C1 বলতে কি বলো তো -13, আর A2 বলতে কত 1, তাহলে কত হবে এখানে -13 হবে। তারপর এখানে কি আছে, সূত্রে মাইনাস দিয়ে দাও। C2 বলতে কি বলো তো 3, আর A1 বলতে কত 3, 3 3 কত হয় বলো তো 9 ইকুয়াল টু, এদিকে দেখো কি আছে 1, A1 বলতে কি 3, B2 বলতে কি -4, 3 আর 4 কত 12, মাইনাস কত 12, মাইনাস এই যে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম। A2 বলতে কি -1, ওয়াই সহগ কত -1, আর B1 সরি এখানে কি আছে A2 বলতে কত মাইনাস, গাধার মতো কাজ করছে, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2 এখানে আছে কি A2 বলতে কি 1 না 1, আর কি আছে B1 বলতে কি -1, তাহলে 1 আর -1 যদি গুণ করো তাহলে কি হবে, -1 পাবা, -1 এখানে কি হবে +1। এই আমার মাথা কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে বুঝছো, মেয়াদ করাইতে আমি কোনটা থেকে কোনটা কি ধরতেছি। আচ্ছা দেখো এখন তুমি x এর মানটা বের করবে কিভাবে, দেখো x এখানে -3 আর -52 কত হয়, এত ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এটাকে নিবা শুধু 1, এখানে কত আসে, হ্যাঁ এখানে 22 কেমনে হয় রে, এখানে আরে এইটার কথা বলছি,
হ্যাঁ -11, এখানে কত হবে -11, এটা একটা পাইলা, এখান থেকে তুমি এক্স এর মান পাবা। আর একটা নিবা হচ্ছে এইটার কম্বিনেশন করে, সেটা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু 13 আর 9 কত হয় -22 ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে 1/-11। আচ্ছা দেখো এখান থেকে তুমি এক্স এর মানটা পাবা না, আর আইডি গুণ করো, তাহলে তুমি এক্স এর একটা মান পাবা। সেটা কি তুমি একবার বলো না, তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে। তুমি আর আইডি গুণ করলে কত পাবা 5, আর এখানে কত পাবো ওয়ার মানটা কত পাবা 2। আচ্ছা তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক যে বললাম না যে এখানে 2 আর ধরে নিলাম, সেই স্থানাঙ্কটা আমরা কত পেলাম 5,2, 5, কত 2। দেখছো এই কাহিনীটা করার এই মানে রচনামূলক মানেই তোমাকে একটু কাহিনী করতে হবে, বুঝছো? কাহিনী ছাড়া কোনো উপায় নাই। সার্কিট ওয়ানের সাজেশন হবে, হ্যাঁ অবশ্যই সার্কিট ওয়ানের ক্লাস হবে কালকে, কালকে না পরশুদিন, সরি। আচ্ছা বজ্রগুণন না করে যদি হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন যাবে না, যাবে, কেন যাবে না, করো, সমস্যা নেই। এখানে ম্যাথগুলো আমরা প্রত্যেকটা ম্যাথ এই নিয়মে করে আসতেছি, এই কারণে আমি এই নিয়মে করাচ্ছি। এখন তুমি যদি এই নিয়মের বাইরে যদি আরেকটা নিয়ম ঢুকাও, তুমি যদি নিতে পারো নাও, সমস্যা নেই, আমার কোনো করো ইয়া নেই, তোমার ইচ্ছে তুমি করো। আচ্ছা দেখো এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এই বিন্দুর স্থানাঙ্ক পাইছেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা কি ওয়াই, মানগুলো পাইছেন। এখন আপনি একটা কাজ করেন, এগুলো মিশাই দিয়ে আপনি কে এর মানটা বাইর করে কে এর জায়গায় বসাই দেন। কে এর মানটা কীভাবে বার করবো দেখো, আমরা 3 নং সমীকরণে এক্স, আমরা 3 নং সমীকরণে কি ওই যে স্থানাঙ্কটা আমরা বাইর করলাম সেই স্থানাঙ্কটা বসাই ফেলবো। তো 3 নম্বর সমীকরণটা কি বলতো, বলবো যে 3 নম্বর কেন বলতেছি, মানে লম্ব রেখার সমীকরণটা কি আমরা ধরে নিয়েছিলাম বা সূত্র অনুযায়ী বাইর করে ফেলছিলাম, সেটা কি 2x না, 2x মাইনাস 5y প্লাস কে ইজ ইকুয়াল টু কত 0। এটা কত 2 নম্বর সমীকরণ আর কি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ধরেছিলাম। বা আমরা যদি ওই আগের দুইটাকে যেহেতু 1 নং 2 নং ধরছি, তাহলে এটাকে ধরবো 3 নং, এইটাকে ধরবো কয় নং 4 নম্বর সমীকরণ। আমরা 4 নং সমীকরণে কি করি এক্স আর ওয়াই এর মান বসাই। তো এখানে যদি মানগুলো বসাও দেখো কি হয়, এক্স এর মান কত বলো তো, বলবো যে 5 না, তাহলে 5 দুগুণে কত হয় 10, আর এখানে মাইনাস আসতেছে 5, আর এখানে কত 2, তার মানে কত 10 প্লাস কত কে ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দেখো তো এই যে 10 কাটা যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু কত 0, কে এর মান কত পেলা 0 না, কে এর মান 4 নম্বর সমীকরণে বসাও। তাহলে 4 নম্বর সমীকরণ কি, অতএব কে এর মান 4 নং সমীকরণে বসাই, 2x প্লাস মাইনাস 5y প্লাস কে এর মান কত পাইছো 0 ইজ ইকুয়াল টু কত 0, ওইখানে মাইনাস নাই। আচ্ছা 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু কত 0, এটা হচ্ছে অ্যান্সার লম্ব রেখার সমীকরণ। মানে এই রেখার সমীকরণটা আমরা পাইলাম কত 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু কত 0, এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। এই লম্ব রেখার সমীকরণটা আমরা আমাদের বাইর করতে বলছে, আমরা বাইর করে ফেলছি। লম্ব রেখার সমীকরণ এটা কিন্তু আমরা সূত্র অনুযায়ী ধরছিলাম, এই কে এর মানটা বসাই দিলাম, এই যে কে এর মানটা বাইর করে এই সমীকরণে বসাই দিলাম, আমাদের সমীকরণটা পরিপূর্ণ হয়ে গেল। এখন বলো ক্লিয়ার কিনা, ঠিক আছে ভাইয়া? আর কি ম্যাথ রে, আমাকে কি সব ম্যাথ করাই দিতে হবে বলো তো, আমার মাথা নষ্ট করে দিস, সব ম্যাথ করাই দিলে আমি মারা যাবো এখানে। পরীক্ষার আগে কি সব ম্যাথ করে দেওয়া যায়? আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা, তোমাদের আর কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ এতদিন আমি যা করাচ্ছি এগুলোই করো, যা পড়ছো সেগুলোই করো, প্র্যাকটিস করো, আমাকে মেরে ফেলেও না। আর এই যে মোস্তাকি কি মাসুম 20 নম্বর না কি বলতেছে, আমি তো বলতেছি না এখন অতিরিক্ত ম্যাথ করার দরকার নেই। কোন অধ্যায় রে, 15 অধ্যায় তো যাইনি, যাই আগে 15 অধ্যায় 20 নম্বর কি আছে দেখি। ওই 20 নম্বর ম্যাথটা পারো না, তোমার প্রাইভেটে কতবার করে দিলাম, এখানে সমীকরণগুলো একটু আলাদা আলাদাভাবে করতে হয়। হ্যাঁ এই আর কি। আচ্ছা তো এখন এগুলো যেহেতু ক্লিয়ার, আমরা কত অধ্যায় যাব, 15 অধ্যায় চলে যাব। উফ আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা আমরা 20 নম্বরটা করতেছি, সমস্যা নেই। এখান থেকে তোমাদের একটা ম্যাথ এবার আসতে পারে, সেটা হচ্ছে উদাহরণের একটা ম্যাথ, বইতে সিরিজ আছে এটা। আচ্ছা এটা ম্যাথ হচ্ছে উদাহরণ
দেখো একটা খুব সহজ একটা ম্যাথ, 13 অধ্যায়ের ম্যাথ, বুঝছো? এটা হচ্ছে অধ্যায় 15। আচ্ছা, তো 15 অধ্যায়ে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ, উদাহরণ 18। একটি বৃত্তের, যারা ম্যাথ কিছুই করো নাই, হ্যাঁ, যারা ম্যাথ কিছু পাস করতে চাচ্ছ তারা এই ম্যাথটা দেখো, এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা ম্যাথ খুব সহজে মুখস্থ হবে তোমাদের। 4 একক কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক 3,4, 3,4 এর জ্যাটি এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। 5,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয়, তাহলে ওই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি পুরোটাই লিখে দিচ্ছি না, দেখো একটা বৃত্ত, একটা কি বৃত্ত, বৃত্তটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ভাইয়া? আচ্ছা, জ্যা কোনটা বলো তো? এই যে কিছু একটা অংশ নাকি, বৃত্তের কিছু একটা অংশ তো নাকি, এই যে যেখানে খণ্ডিত হয়েছে সেই অংশটাই হচ্ছে কি জ্যা নাকি, বা যে বাহু দ্বারা খণ্ডিত হয়েছে সেই বাহুটাই কি জ্যা। তো এটা হচ্ছে জ্যা। আচ্ছা, ব্যাসার্ধ বলতে কি? মূলবিন্দু থেকে কি ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক আমরা ধরে নিলাম ব্যাসার্ধ, যার মান দেওয়া আছে কত বলতো? ব্যাসার্ধ, ব্যাসার্ধ 4 একক, মান কত ভাইয়া? 4 একক দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। এই যে কেন্দ্র, মূলবিন্দু বা কেন্দ্র, বৃত্তের ক্ষেত্রে কি কেন্দ্র, যার স্থানাঙ্ক দেওয়া আছে এত, তাহলে ওই জ্যাটি এত বিন্দুতে এই যে জ্যাটা দেখতেছো সমদ্বিখণ্ডিত হয় কোন বিন্দুতে? একটা বিন্দু সমদ্বিখণ্ডিত হয় মানে এইদিকে যে অংশ এইদিকে সেম অংশ, এই বিন্দুতে মনে করো সমদ্বিখণ্ডিত হয়েছে, যার স্থানাঙ্ক দেওয়া আছে 5,2, 5,2 সমদ্বিখণ্ডিত, এইদিকে যা যে অংশ সেম এইদিকে কি সেম, তাই একই অংশ হবে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এখন বলছে কি এই জ্যাটির দৈর্ঘ্যটা নির্ণয় করো। এই জ্যাটাকে আমি ধরে নিলাম এ বি, একটা কি জ্যা, বা এ বি হচ্ছে একটা কি রশ্মি, এ বি একটা কি মনে করো একটা কি রেখা, এই রেখাটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্যটা নির্ণয় করো, এ বি ইজ ইকুয়াল টু কত হট। এখন বলো যে ভাইয়া এটা বাইর কত, খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? যারা করছো তারা এই মনে মনে বলতেছে ভাইয়া এটা খুবই সহজ, কিন্তু যারা করো নাই তারা বলছে কেমনে কি করবো। আচ্ছা দেখো খুব সহজ। কিভাবে দেখো, তুমি এই বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব লম্ব টেনে নাও, লম্ব টানার ফলে এখানে একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মানটা আমরা বাইর করতে পারবো সামহাও। মনে করো লম্বর মানটা হচ্ছে 8, সাপোজ 8, অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে সাপোজ, যেহেতু দেওয়া নাই লম্বর মানটা আমরা ধরে নিলাম লম্বর মানটা 8, তাহলে এই ভূমির মানটা বাইর করতে পারবা না? মনে করো এখানে কোথায় দ্বিখণ্ডিত হয়েছে? ডি বিন্দুতে, তাহলে তুমি এই ভূমিটা কি এডি না? তুমি যদি এডির মানটা কোনোভাবে বাইর করতে পারো, তাহলে এডিটাকে যদি 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি এই যে এ বি পুরো বাহুর মানটা পাবো না, কারণ এই বাহু যা এই বাহু সেম তাই, এই বাহুর মান যা এই বাহুর মান সেম তাই হবে। তাহলে এই বাহুর মান যদি আমরা সামহাও বার করি 2, তাহলে এই বাহুর মানটাও কি হবে 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? পুরো বাহুর মান হবে কি 4, পুরো বাহুর মান হবে কি 4। তাহলে তোমাকে এখন কার মানটা বার করতে হবে? এই যে ভূমির মানটা এডি। ভূমির মান যদি বার করতে চাও তাহলে আমাদের এই লম্বর মানটা আগে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে কোনো 2টা বাহুর মান লাগবে। তো আমাদের এখানে কিন্তু একটা বাহুর মান দেওয়া আছে অতিভুজ, কিন্তু এই লম্বর মানটা দেওয়া নেই। তো লম্বর মানটা কি আমরা বাইর করতে পারবো না? এখানে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে, তাহলে এটার মধ্যবর্তী দূরত্বটা বাইর করে ফেলো, তাহলে তো লম্ব দূরত্ব পাচ্ছো। এই লম্বটা তাহলেই তো বাইর করতে পারছো। মনে করো এটা নাম দিলাম এ বি, এটা ডি, এটা মনে করলাম সি। তাহলে এই যে ডি আর সি এর মানটা বা সি ডির মানটা বার করবা কিভাবে? সি ডি ইজ ইকুয়াল টু রুট ওভার, যেহেতু 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে কি বলতো? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2। আমি যে কথা বলতেছি সেই কথা যদি না শোনো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু ম্যাথ কিছু বুঝবা না। হ্যাঁ,
আমি কিন্তু এখানে ম্যাথও করতেছি, আমরা যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাথ দেখার থেকে করার থেকে আমার কথাগুলোই তোমাদের কাছে শোনাটা বড় মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি যেটা মনে করি আর কি। আচ্ছা দেখো, এখন বলো যে ভাইয়া x1 বলতে কি, এখন বলবো x1 বলতে কি, তুমি এটাকেও x1 ধরতে পারো, 5টাকেও x1 ধরতে পারো। মনে করো আমি 3টাকে x1 ধরলাম, হ্যাঁ, 3 মাইনাস কত 5 হোল স্কোয়ার প্লাস y1 বলতে কি 4 মাইনাস 2, 4 মাইনাস কত 2 হোল স্কোয়ার। তো এখন ক্যালকুলেশন করো, সিডি ইজ ইকুয়াল টু, দেখো কি করবা, হ্যাঁ এখানে আর কি করবা, এখানে কত আসে বলো তো, 3, এখানে আসে তোমার 2 না, 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস এখানে এখানেও কত আসতেছে 4 আসতেছে, তার মানে আমরা কি পেলাম, সিডি ইজ ইকুয়াল টু কত, আর ডিরেক্ট কত দাও 8, 4 আর 4 কত হয় 8 হয় না। তা আমরা সিডির মান পেলাম কত, এই লম্বর মানটা আমরা পেয়ে গেছি, রুট কত 8, রুট কত 8। কারণ ভূমির মানটা বাইর করতে পারবো না, কিভাবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো, বুঝছো কি তোমরা ভাইয়া? 15 চ্যাপ্টারের সংক্ষিপ্ত উদাহরণ 11 কি পরে একটু বুঝাই দিন, সংক্ষিপ্ত উদাহরণ দেখো তো কোন ম্যাথটা বলছে, দেখো এটা কি ক্লিয়ার সবার মাঝে? এই যে বলছে এখানে 15 চ্যাপ্টারের সংক্ষিপ্ত উদাহরণ 11। আচ্ছা দেখো, আমরা লম্বর মানটা বাইর করে ফেলছি, আমরা এই ভূমির মানটা বাইর করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ভূমির মানটা কিভাবে বাইর করবা, দেখো আমরা অতিভুজ স্কোয়ার কি জানি, অতিভুজ কত বলো তো, অতিভুজ 4 না। তো দেখো অতিভুজ স্কোয়ার ভূমি কত বলো তো, এডি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কত বলো তো সিডির মান কত, রুট একবার করে দিচ্ছি রুট 8, তারপরে কি হোল স্কোয়ার। তো এখন যদি ক্যালকুলেশন 4 কত হয়, এখানে 16, আর এখানে কি থাকতেছে এডি স্কোয়ার রুটে কাটা কি থাকলো 8, তাহলে এখানে এইটাকে এইদিকে পার করে দাও, তাহলে কি হবে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8টা এইদিকে প্লাস আছে, এইদিকে 16-র সাথে কি মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো তো এডি স্কোয়ার, আচ্ছা দেখো এডি ইজ ইকুয়াল টু স্কোয়ারটা ওইদিকে গেলে কি হবে রুট হবে, তাই 16 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 8। তো ভূমির মানও কত পাইলা, ভূমির মানও পাইলা কত রুট 8, ভূমির মানও কত পেলা রুট 8। তো দেখো তো এই মানটা যা মানে এখান থেকে দূরত্ব যা, এখান থেকে দূরত্ব সেম তাই। তো দেখো আমাদের পুরো বাহুর মানটা বাইর করতে হবে, অতএব আমরা এখানে লিখতে পারি যে এবি বা জ্যাটির দৈর্ঘ্য কত, বা এডি ইজ ইকুয়াল টু এডি না এবি ইজ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু এডির মান কত রুট 8, অতএব হ্যাঁ কি লিখতেছি, এবি ইজ ইকুয়াল টু কত হবে, ওইটাই তো হয়। তো এটা হচ্ছে কি হ্যাঁ অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার, বুঝছো কি সবাই ক্লিয়ার? জ্যাটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, হ্যাঁ কোনটা বুঝো নাই, উদাহরণ 11 সংক্ষিপ্ত না রচনা। ওয়াই অক্ষকে স্পর্শ করে এত বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারো না, কারণ সাজছে। আচ্ছা দেখো রচনা না এটা, তুমি আগে দেখো এই ম্যাথটা হয় কিনা, না ও আবার অন্য বই থেকে বলছে, এটা তো এখানে রচনা বলছে, এখানে ও তো বলছে কি সংক্ষিপ্ত না রচনা, সংক্ষিপ্ত উদাহরণ 11 তো নাই, সবাই বুঝছো কিনা বলো, সংক্ষিপ্ত উদাহরণ 11 তো নাই, এটা 15 অধ্যায় গেছো, হ্যাঁ 15 তো ঠিকই তো আছে, 11 নম্বর তো ম্যাথই নাই, এটা আছে রচনা। তোমরা ভালো করে না বললে আমি কি বলবো, ওটা নয় ভাইয়া, হ্যাঁ অবশ্যই আমি তো জানি ওটা হবে না, কারণ এই ম্যাথগুলো তো পারবা তোমরা, এটাতে আমরা টাইম নষ্ট করে বসে থাকি, হ্যাঁ তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা দেখো ওটা বাদ দাও, ওপরে না হয় যাই হোক। দেখো আমরা এখন ও যেটা ম্যাথ বলছিল, কোনটা ম্যাথ, এর আগে যেটা ম্যাথ বললো
ওই ম্যাথটা কই, কয় নাম্বার ম্যাথ বলছিল এর আগে? দাঁড়াও 20 না, রচনা 20। আচ্ছা দাঁড়াও, রচনা 20। আচ্ছা যাই হোক, রচনা 20 নাম্বারটা দেখো। এখন পানি টানি কি খিলাবা আমাক? যাও একটু ওয়েট করো, একটু আমি আমার অবস্থা খুব খারাপ, পানি টানি কিছু খাই, তারপর আমরা রচনা 20 নাম্বারটা করতেছি। দরজাটা লাগাই দাও। এই মুখে পানি আনতো। ভাই 5 নাম্বার অধ্যায় বোঝাই দিতেন? হ্যাঁ অবশ্যই 5 নাম্বার বোঝাই দেব, রচনামূলক 20 নাম্বার, হ্যাঁ সমস্যা নেই, করে দিচ্ছি। দেখো তো ম্যাথটা আমি একদম শর্টকাটে করাই দিচ্ছি। শর্টকাট বলতে মানে ডিটেলস যে বাংলা কথাগুলো হাবিজাবি লিখতে হবে এগুলো কিন্তু আমি লিখে দিব না, কারণ একটু ম্যাথগুলো একটু মানে সময় বড় আর কি, ঝামেলা টাইপের আর কি ম্যাথ। তো সমস্যা নাই, ইজি করে বুঝাই দিলে তোমরা ইজি করেই বুঝতে পারবা, ওটা আমার ম্যাটার না। আচ্ছা দেখো 20 নাম্বারে কি বলছে, আমরা আগে প্রশ্নটা লিখে ফেলি। রচনা 20 কি বলছে যে বইটা সিরি অবস্থা খারাপ। 2x প্লাস y হচ্ছে 7, রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট